Okay, okay, let's start. First of all, um, আমরা একটা রিক্যাপ দেখি যে আয়নাইজেশন এনার্জিটা কি। যদিও এটা প্রথম মানে ফার্স্ট লাস্ট ক্লাসে একটু এক্সপ্লেন করছিলাম, বাট ক্ল্যারিটির জন্য আর কি আমরা একটু দেখলাম বেসিক্যালি। এখন আয়নাইজেশন এনার্জিটা হইতেছে it's basically the energy of an element, or it's the amount of energy required to remove 1 mole of electron from 1 mole of gaseous atoms of an element to form 1 mole of gaseous ions. তার মানে 1 মোল ইলেকট্রন 1 মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে রিমুভ করার জন্য যতটুকু হিট এনার্জি প্রয়োজন, ওইটা কি আমরা সোজা ভাষায় বলতে গেলে আয়নাইজেশন এনার্জি বলে থাকি। অবশ্যই কোথা থেকে রিমুভ করতে হবে, অ্যাটমের যে স্টেটটা গ্যাসিয়াস থাকতে হবে, সলিড হওয়া যাবে না। আর আরেকটা কথা সেটা হইতেছে, 1 মিনিট, another person joined. Hello Rafsan, do you hear me? Yes. Okay, good. Do you see the previous class recording? Yes, লেকচার 1টা দেখছি। লেকচার 2টা দেখে আমি আপনাকে SW পাঠিয়ে দিব আজকেই। আর lecture 3 দেখছো? lecture 3 তো ছিল। দেখবো, আজকের মধ্যে দেখে ফেলবো। ওকে, কুল। সো আমরা লেকচার 3 থেকেই বেসিক্যালি একটু কন্টিনিউশন করতেছি, আয়নাইজেশন এনার্জিটা বাকি ছিল। সো আমরা আরেকটু প্রথম থেকে যদি বলি, আয়নাইজেশন এনার্জি ইজ বেসিক্যালি দি অ্যামাউন্ট অফ হিট এনার্জি required to remove 1 mole of electrons from 1 mole of gaseous atoms of an element to form 1 mole of gaseous ion. ঘুরে ফিরে একটু আগে বললাম যে 1 মোল ইলেকট্রন 1 মোল গ্যাসের সিস্টেম থেকে রিলিজ করার মানে রিমুভ করার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন, এটা কি আয়নাইজেশন এনার্জি বলি। আর কোনো ইলেকট্রন রিমুভ করলে কি তৈরি হবে? আয়নই তো তৈরি হবে, তাই না? গ্যাসিয়াস আয়ন কেন তৈরি হবে? বিকজ তুমি গ্যাসিয়াস অ্যাটম থেকে যেহেতু ইলেকট্রনটা রিমুভ করতেছো, সো অবভিয়াসলি গ্যাসিয়াস আয়নই তৈরি হবে। ওকে, এই দেখো এখানে একটা মানে রিয়াকশন দেখো। ফর এক্সাম্পল ক্যালসিয়াম, দিস ইজ দ্য ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ ক্যালসিয়াম। হোয়াট ইজ ফার্স্ট আয়নাইজেশন এনার্জি? সেম থিং, আগের মতোই বেসিক্যালি দ্য এনার্জি রিমুভ ফ্রম এভরিথিং টু প্রডিউস 1 মোল অফ গ্যাসিয়াস আয়ন, ঠিক আছে, মানে উইথ আ চার্জ অফ 1+। মানে যে এই কি বলে ক্যালসিয়ামের গ্যাসিয়াস আয়ন +1 চার্জের গ্যাসিয়াস আয়ন তৈরি করার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন কিংবা যতটুকু হিট এনার্জি প্রয়োজন, এটাকে আমরা বেসিক্যালি কি বলি? ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলে থাকি। সেকেন্ডটা কি? সেকেন্ড এন্ড থার্ড ইজ অলসো সিমিলার। তুমি ফার্স্ট আয়নাইজেশন করার মানে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অ্যাপ্লাই করার পরে তুমি যে প্রথমে Ca+ তৈরি করছো, এখন এই Ca+ থেকে তুমি আরেকটা ইলেকট্রন রিমুভ করতে যাচ্ছ, and then so on so forth. সো সেকেন্ড ইলেকট্রন রিমুভ করার জন্য যতটুকু এনার্জি লাগবে, এটাকে আমরা টু প্রডিউস কি 2+ আয়ন, ইউনো 2+আয়ন গ্যাস, টু প্রডিউস 2+, টু প্রডিউস দ্য চার্জ অফ 2+ গ্যাসিয়াস আয়ন, এটাকে আমরা বলি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তুমি দেখবা দ্য ডেফিনিশন ইজ অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইজ কাইন্ড অফ সিমিলার। কেউ যদি বলে তোমাকে লিখতে, হুবহু জাস্ট এভাবে লিখে দিবা, শুধু ডিফারেন্সটা কি? ফার্স্ট আয়নাইজেশন মানে কি? মানে কি যে প্রথম ইলেকট্রনটা রিমুভ করা হয়েছে, এই জন্য যে আয়নটা তৈরি হবে ইট উইল হ্যাভ আ চার্জ অফ +1। আর সেকেন্ডটা কি হবে? যেহেতু অলরেডি একটা ইলেকট্রন রিমুভ করা হয়ে গেছে, দ্যাট মিনস কি হবে? সে আগে থেকেই চার্জ থাকবে, জাস্ট ওইখান থেকে আমরা আরেকটা ইলেকট্রন রিমুভ করতেছি টু প্রডিউস হোয়াট 2+। ওকে, ঠিক আছে, এই জন্য এটাকে 2+আয়ন লাস্টের ডেফিনিশনে লাস্টের দিকে অ্যাড করা হয়েছে। থার্ড আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রেও একই কনসেপ্ট, ঠিক আছে। কি তৈরি হবে? একটা 3+ গ্যাসিয়াস আয়ন তৈরি করার জন্য যতটুকু এনার্জি লাগে কিংবা যতটুকু এনার্জি লাগে 3 নম্বর ইলেকট্রনটা রিমুভ করার জন্য ওই কি বলে অ্যাটম থেকে, গ্যাসিয়াস অ্যাটম থেকে, ওইটাকে আমরা কি বলি? থার্ড আয়নাইজেশন এনার্জি বলে থাকি টু প্রডিউস দিস আয়ন which is the charge of 3+। ওকে, একটা জিনিস লক্ষ্য করে দেখবা, এটা আমরা দেখতে পারতেছি কি ফার্স্ট আয়নাইজেশন এনার্জি ছোট, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বড়। তার মানে কি আমরা যত ইয়ে হব, মানে কি বলে ফার্স্ট সেকেন্ড থার্ড আস্তে আস্তে যত ইলেকট্রন রিমুভ করা শুরু করব, আমাদের কি হবে? আয়নাইজেশন এনার্জিটা বাড়তে থাকবে। ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, ডাজন্ট ম্যাটার হাউ মেনি, কারণ এটা ডিপেন্ড করে কয়টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে। এখন মনে করো ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা যদি বলি, লেটস সে আমরা জানি ক্যালসিয়ামে তোমার 2টা ইলেকট্রন আছে আউটার মোস্ট শেলে। তার মানে 2টা যেহেতু আছে, তো বেসিক্যালি কি হবে? প্রথম ইলেকট্রনটা রিমুভ করার জন্য এটাকে আমরা ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বলি। দ্বিতীয় ইলেকট্রন, এটাকে আমরা
সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বলি। তারপরে কি হবে? তারপরে মনে করো আমাদের যে ইয়েটা থাকবে, ওইটা সামথিং লাইক দিস থাকবে। আমি কিন্তু, আচ্ছা আমি প্রথম থেকে আবার একটু যদি বলি, 2 8 2 8 8 2। এখন এই সেম কেস মনে করো, এই সেমটাই আমি যখন প্রথম দুইটা ইলেকট্রন রিমুভ করব, ওকে, প্রথম ফার্স্ট ইলেকট্রন রিমুভ করার জন্য কত, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, ঠিক আছে, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তারপরে সেকেন্ড ইলেকট্রনটা একই শেল থেকে রিমুভ করতেছি, এটা হবে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। আচ্ছা এটা গেল। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করবা, তৃতীয় যে ইলেকট্রনটা এটা কিন্তু একই শেলে না। এই ইলেকট্রনটা কিন্তু তোমার একটা ইনার শেলের মধ্যে, মানে ইনার শেল বলতে ভিতরে যে শেল আছে ওখানে, মানে এই যে কোনো এই যে 1 2 3 4 5 6 7 8, যে কোনো আটটার মধ্যে একটা রিমুভ করলে এটা থার্ড ইলেকট্রন হবে, তাই না? তো এটা হবে তৃতীয় আয়নাইজেশন এনার্জি। এখন প্রবলেম ইজ এটা বাড়ে কেন? তুমি দেখো তৃতীয় যে ইলেকট্রনটা তুমি রিমুভ করবা এটার ডিস্টেন্সটা কি, খুবই কম, তাই না? আর অন্যদিকে তুমি যদি এই দুইটার ডিস্টেন্স যদি দেখো, নিউক্লিয়ার ডিস্টেন্সটা এই দুইটা ইলেকট্রনের বেশি, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোথায় বেশি হবে? এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন কম হবে এই দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে, তাই না? আর আর যদি এটার ক্ষেত্রে দেখি, এখানে আমরা ফোর্স অফ অ্যাট্রাকশন একটু বেশি থাকবে, কারণ ইটস মোর ক্লোজার towards the nucleus compared to these two electrons. So that's why বুঝতেই পারতেছো এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা ওভারকাম না করলে তো তুমি ইলেকট্রনকে সরাইতে পারবে না, তাই না? দ্য রিজন ওয়াই ইউ সি আ গ্রাজুয়াল ইনক্রিজ, যে ফার্স্ট থেকে সেকেন্ড থেকে থার্ডটা কেন এত বেশি বড় হয় ভাইয়া, ব্যাপারটা বুঝছো সবাই? প্রভাব? জি ভাই। ওকে, cool. এখন আমরা একটু মানে ফার্স্ট সেকেন্ড থার্ড যেহেতু বুঝছি, আমরা এখন চলে যাই একটু ইয়েতে, নেক্সট পার্টে। এটা তো ওইদিন দেখিয়েছিলাম বেসিক্যালি অরবিটালস কি, এগুলা কিন্তু লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম হোয়াট ইজ অরবিটাল বেসিক্যালি। অরবিটাল বেসিক্যালি, আচ্ছা, আবার একটা রিক্যাপ ছোট্ট করে যদি দেই, ফর এক্সাম্পল আমরা তো শিখেছিলাম যে তোমার কি বলে এইভাবে 2881 এরকম ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছিলাম, তাই না? বাট ইন এস উই নিড টু বি আ লিটল মোর অ্যাকুরেট, এবং কোয়ান্টাম লেভেলে আমাদেরকে চিন্তা করতে হবে। আসল কথা হইতেছে দ্যাট এই যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসের আশেপাশে ডোমেইন আছে। এই ডোমেইনের মধ্যে এই ডোমেইনটাকেই বেসিক্যালি আমরা বলি শেল। আর এই শেলের মধ্যে কিছু জিনিস আছে, শেলের মধ্যে তোমার আছে কি, সাবশেল। আচ্ছা, এখন সাবশেল কয় প্রকার, এস, পি, ডি, এফ। সাবশেলের ভিতরে অরবিটাল আছে আরো ছোট জিনিস। আচ্ছা, এস সাবশেলে একটা অরবিটাল আছে, পি সাবশেলে তোমার তিনটা আছে, ঠিক আছে, ডি সাবশেলে চারটা, কি বলে পাঁচটা আছে, আর এফ এ আছে 10টা, ঠিক আছে। এই দেখো তিনটা, আর এখানে একটা আছে, 1 3 5 10। আর একটা জিনিস মনে রাখবা, শেল ইজ গ্রেটার দেন সাবশেল, which is greater than অরবিটাল। মানে অরবিটালটা সাবশেলের ভিতরে থাকে আর সাবশেলটা শেল নিয়ে থাকে, ওকে। এটা লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম, বাট একবার একটু দেখে নিবা। এই দেখো লিখছি যেটা, এসে কয়টা, এস সাবশেলে কয়টা আছে, একটা অরবিটাল আছে। আরেকটা জিনিস মনে রাখবা, এক একটা অরবিটালে কিন্তু ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারবে অফ অপোজিট স্পিন। কেন অপোজিট স্পিন হইতে হবে এটাও তুমি লাস্ট ক্লাসে বুঝাইছিলাম, ওটা একটু দেখে নিবা। তো পি তিনটা অরবিটাল, ডি সাবশেলে পাঁচটা অরবিটাল, এফ এ সাতটা অরবিটাল থাকে, ঠিক আছে। তো এক একটা অরবিটালে যদি দুইটা ইলেকট্রন কনজিউম মানে ধরে রাখতে পারে, তো সাতটা কয়টা হবে, 7 × 2 14, ইজি ম্যাথ বেসিক্যালি, ঠিক আছে। এই হলো গেল। এখন আমাদেরকে এখন কিছু জিনিসের উপর ফার্স্ট মানে আয়নাইজেশন এনার্জিটা কিভাবে বাড়ে, তিনটা জিনিসের উপরে বাড়ে, কিংবা তিনটা ফ্যাক্টরের উপর নির্ভর করে বাড়ে। প্রথমত হইতেছে সাইজ অফ দ্য নিউক্লিয়ার চার্জ। যত বেশি প্রোটন হবে নিউক্লিয়াসের মধ্যে, দ্য মোর পজিটিভলি চার্জ দ্য নিউক্লিয়াস ইজ, অ্যান্ড দ্য মোর স্ট্রংলি ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড টু ইট। তার মানে আমরা যদি একটু ইয়ে করে দেখি, এলিমেন্ট এ বলো কিংবা এলিমেন্ট বি বলো, এখানে প্রোটন নাম্বার মনে করো 14টা, আর এখানে মনে করো 15টা আছে,
ঠিক আছে? তাহলে নিউক্লিয়ার চার্জ কার বেশি থাকবে? ওর বেশি থাকবে, তাই না? নিউক্লিয়ার চার্জ অফ বি উইল বি গ্রেটার দেন অফ নিউক্লিয়ার চার্জ অফ এ। তো নিউক্লিয়ার চার্জ যেহেতু বির বেশি থাকবে, তার ফোর্স অফ অ্যাট্রাকশনও বেশি থাকবে। আউটার মোস্ট ইলেকট্রন যে আছে, মনে করো এ আর বি, ঠিক আছে? দুইটারই তো আউটার মোস্ট ইলেকট্রন থাকবে। মনে করো তাদের সেম নাম্বার অফ শেল, লেটস সে দুজনেরই সেম নাম্বার অফ শেল আছে। কথার কথা মনে করো সেম নাম্বার অফ শেল, তার মানে কি তাদের ডিস্টেন্স কোনো ফ্যাক্টর না। কথার কথা মনে করো, বাট এখানে যে ফ্যাক্টরটা কাজ করতেছে সেটা হইতেছে কি, একটা 14টা প্রোটন আছে, একটা 15টা প্রোটন আছে নিউক্লিয়াসে। তার মানে কি ডিস্টেন্স ফ্যাক্টর না হইলেও এখানে নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার ফলে এখানকার ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি থাকবে কম্পেয়ার টু হোয়াট, এখানকার এই যে এই আউটার মোস্ট ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে। ব্যাপারটা বুঝছো কি বলছি রাফসান? Yes. ওকে, ক্লিয়ার। এখন আসো, তো এই জিনিসটাই বলতেছিলাম যে এখানে লেখা আছে দ্যাট সাইজ অফ দ্য নিউক্লিয়ার চার্জ, তারপরে হইতেছে ডিস্টেন্স অফ দি আউটার ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস। এটা তো আমি বললাম, একটু আগে এক্সপ্লেন করছি। অ্যাট্রাকশন ফলস অফ ভেরি র্যাপিডলি উইথ ডিস্টেন্স, অ্যান ইলেকট্রন ক্লোজ টু দ্য নিউক্লিয়াস উইল বি মাচ মোর স্ট্রংলি অ্যাট্রাক্টেড দেন ফার্দার অ্যাওয়ে। এটা তো কোনো রকেট সায়েন্স না, খুবই সোজা। আচ্ছা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। শিল্ডিং এফেক্ট অফ ইনার ইলেকট্রনস, অ্যাজ দ্য নাম্বার অফ শেলস বিটুইন দ্য ভ্যালেন্স ইলেকট্রন অ্যান্ড পজিটিভ নিউক্লিয়াস ইনক্রিজেস, দ্য শিল্ডিং ইনক্রিজেস। আচ্ছা, আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল লেটস সে নিচে মনে করো আমরা গ্রুপ ওয়াইজ নিচে যাইতেছি। ওকে, লেটস সে আমরা গ্রুপ ওয়াইজ নিচে যাইতেছি। যখন আমরা গ্রুপ ওয়াইজ নিচে যাই কি হয়, পিরিয়ড নাম্বার চেঞ্জ হয়, তার মানে কি শেল নাম্বারও চেঞ্জ হয়। তো এ তে মনে করো একটা আছে, দুইটা আছে, এইখানে মনে করো শেল তিনটা আছে সিতে, আবার মনে করো ওকে ডিতে এক দুই তিন চার, চারটা আছে শেল। এখন হোয়াট এভার এখানকার আউটার মোস্ট ইলেকট্রনটা তুমি যদি একটু লক্ষ্য করো, এই যে এটা এগুলো হইতেছে আউটার মোস্ট ইলেকট্রন, তাই না? আমি 8 ধরতেছি, ধরে নাও সামথিং লাইক দ্যাট। সো এই যে আউটার মোস্ট ইলেকট্রনটা, ভিতরে দেখো এখানে ইনার শেল আছে, ইনার শেলের মধ্যে কয়টা আছে? দুইটা ইলেকট্রন আছে। আবার তুমি এখানকার যদি দেখো, এখানকার আউটার মোস্ট ইলেকট্রনটাকে, এখানে দেখো সে রিপাল কি বলে তার ভিতর মানে তার স্ট্রাকচারের মধ্যে কয়টা ইনার শেল আছে? দুইটা আছে। ওকে, এখন আমরা জানি একটা জিনিস দ্যাট হোয়াট, সেম চার্জেস রিপেল, সেম চার্জেস রিপেল ইচ আদার। তার মানে আমরা যদি বলি কম্পেয়ার টু বি, সিতে যে আউটার মোস্ট ইলেকট্রনটা, সে আরো বেশি রিপালশন ফেস করবে, কারণ এখানে ইনার ইলেকট্রনের সংখ্যা বেশি কম্পেয়ার টু বি, বির আউটার মোস্ট ইলেকট্রন যেখানে তার একটা ইনার স্যাপশাল আছে এবং এখানে দুইটা ইলেকট্রন আছে, যার ফলে সে রিপালশনটা একটু কম ফেস করবে। অ্যান্ড সো অন সো ফোর্থ। যত নিচে যাবো তুমি দেখো, মনে করো এই ইলেকট্রনটা, ঠিক আছে, কয়টা আছে? একটা দুইটা তিনটা, তিনটা শেল আছে, ঠিক আছে, এরকম লাইক দ্যাট অনেকগুলো ইলেকট্রন আছে ভিতরে। সো তিনটা সাবশেলের, তিনটা ইনার সাবশেলের কি তার ইলেকট্রনের রিপালশন ফেস করতে হইতেছে। সো ও কি বলে, ও বেশি শিল্ডিং ফেস করবে। এই যে রিপালশন ফেস করা যেটাকে, এটাকেই আমরা কি বলি? শিল্ডিং বলে থাকি। The repulsion faced by the outermost electron from the inner subshell electron is called shielding. তাহলে শিল্ডিং এর পরিমাণ কিভাবে বাড়ে? যত বেশি ইনার সাবশেলের নাম্বার বাড়বে এবং যত বেশি ইনার সাবশেলের ইলেকট্রনের নাম্বার বাড়বে, তত বেশি আউটারমোস্ট ইলেকট্রনটা বেশি শিল্ডিং কিংবা রিপালশন ফেস করবে তার ইনার ইলেকট্রন থেকে। ঠিক আছে, তার মানে কি, ইফ দ্য শেল নাম্বার ইনক্রিজ, আমরা ছোট মানে সিম্পলি বলতে পারি, শেল নাম্বার বাড়লে কি হয়, শিল্ডিং এফেক্টটা বাড়ে। বুঝছো সবাই? এই যে এখানে আছে, as the number of shells between the valence electron, valence হইতেছে outermost, এটা তো কোনো ইয়ে নাই, and positive nucleus increases, the shielding increases, and it then becomes easier, okay, it then becomes easier to remove the valence electron as the shielding increases। তার মানে কি, রিপালশন বাড়ার ফলে, যে রিপালশন বাড়ার ফলে এই ইলেকট্রনটা রিমুভ করতে কম এনার্জি লাগবে কম্পেয়ার টু এই ইলেকট্রন। বির যে আউটারমোস্ট ইলেকট্রন কম্পেয়ার টু সির আউটারমোস্ট ইলেকট্রন, বিটা কি বলে, বিটা বেশি লাগবে, আর সির আউটারমোস্ট ইলেকট্রনটা রিমুভ করতে কম এনার্জি লাগবে, কারণ ও বেশি রিপালশন ফেস করতেছে এবং রিপালশন ফেস করার কারণে তার এই অ্যাট্রাকশনটা কমে যায়, এই নিউক্লিয়াস এবং তার যে নিউক্লিয়াসের সঙ্গে যে অ্যাট্রাকশনটা, ওইটা কমে যায় এই শিল্ডিং এফেক্টের কারণে।
ঠিক আছে? সো দ্যাটস আ বামার। তো রিপালশন কমে যাওয়ার ফলে তার ইজি হয়ে যাবে না তার জন্য, মানে চলে যাওয়ার জন্য, তার জন্য লুজ করা তো ইজি হয়ে যাবে সির জন্য ইলেকট্রনটা, সো কম এনার্জি লাগবে। ঠিক আছে, এন্ড সো অন সো ফোর্থ। তার মানে কি শিল্ডিং এফেক্ট যত বাড়ে আমাদের আয়োনাইজেশন এনার্জি কমা শুরু করে, আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজেস। ওকে, okay. Spin pair repulsion. Two electrons in the same orbital experience a bit of repulsion from each other. This offsets the attraction so that paired electrons are removed more easily. আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে। তোমরা হয়তোবা লাস্ট ক্লাস যদি দেখে থাকো, আমি কিন্তু টিচ করেছিলাম যে একটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন অপোজিট স্পিন ছাড়া থাকতে পারবে না। সো আমি স্পিনগুলা এইভাবে রিপ্রেজেন্ট করি বক্স নোটেশনের মাধ্যমে। তার মানে কি, একটা স্পিন করতেছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, আর আরেকটা স্পিন করতেছে কোন দিকে, ক্লকওয়াইজ। ঠিক আছে, তো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে স্পিন করতেছে আর একটা ক্লকওয়াইজ স্পিন করতেছে, এদের মধ্যে একটা এই স্পিনিং এফেক্টের কারণে বলতে পারো তাদের মধ্যে একটা রিপালশন হয়ে থাকে, এবং এই রিপালশনের কারণে কি করে, দিস অফসেটস দি অ্যাট্রাকশন অফ দ্য নিউক্লিয়াস। তা অফসেট বলতে আর কি, কমায় দেয়। এই এই একটা রিপালশনে তারা যদি পেয়ার্ড স্টেটে থাকে, একটা অরবিটালের ভিতরে দুইটা ইলেকট্রন যদি পেয়ার্ড স্টেটে থাকে, তাহলে গিয়ে এখানে একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে ওই আউটার মোস্ট ইলেকট্রনের এবং নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকশন যেটা, এইটা কমে যায়। এবং কমে যাওয়ার ফলে কি হয়, আরো ইজিলি ইলেকট্রনটাকে রিমুভ করা যাবে। তার মানে কি, এনার্জি কম লাগবে, তাহলে কি হয়, আয়নাইজেশন এনার্জি ডিক্রিজেস। ওকে, সো দিস ইজ অ্যানাদার ওয়ে। তাহলে কয়টা ফ্যাক্টর আছে আমাদেরকে আয়নাইজেশন এনার্জিটা ইয়ে করে, প্রথমত হইতেছে নিউক্লিয়ার চার্জ, তারপর হইতেছে ডিস্টেন্স অফ আউটার ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস, তারপর হইতেছে শিল্ডিং এফেক্ট অফ দ্য ইনার ইলেকট্রনস, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট উই হ্যাভ স্পিন পেয়ার রিপালশন, যেটা তো বললাম পেয়ার্ড স্টেট। তুমি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলবা, লিখার পরে দেখবা যে আউটার মোস্ট ইলেকট্রনটা কি পেয়ার্ড স্টেটে আছে কিনা। ওকে, মানে সাধারণত মনে করো সোডিয়াম আর ক্যালসিয়াম এই দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করতেছো, দেখলা যে ক্যালসিয়ামের আউটার মোস্ট ইলেকট্রন এরকম পেয়ার্ড স্টেটে আছে, সো অবভিয়াসলি তার এনার্জি বেশি থাকবে তার এনার্জির চেয়ে, তাই না? সামথিং লাইক দিস। এই হলো গেল। আরো অনেক ফ্যাক্টর আছে, ওগুলো তো ডিসকাস করলাম। ওকে, এখন আসো সাকসেসিভ আয়নাইজেশন ডাটাটা খুবই জরুরি। যেমন ফর এক্সাম্পল, তোমাকে একটা টেবিল দেওয়া থাকবে এরকম, দিস ইজ দ্য সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি অফ তোমার ক্যালসিয়াম। ঠিক আছে, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি তুমি দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ওরা দিয়ে দিছে। ফার্স্ট ইলেকট্রনটা কোথা থেকে রিমুভ হইতেছে, এই যে 4s2, 4s সাবশেল থেকে, 4s2 সাবশেল থেকে রিমুভ হইতেছে। ঠিক আছে, 4s আমি কিন্তু ওই দিন বলছিলাম, বাট দেখে নিবা, ফোরটা কি রিপ্রেজেন্ট করে, শেল নাম্বার রিপ্রেজেন্ট করে, আর এসটা কি রিপ্রেজেন্ট করে, সাবশেল। ওকে, আর এস সাবশেলের মধ্যে তো একটা অরবিটালই থাকে, এস অরবিটাল, তাই না? আর এস অরবিটালটা দেখতে কিরকম, ওই দিন কিন্তু দেখছিলাম আমরা, কিরকম, স্পেরিক্যাল শেপ। ঠিক আছে, আর তোমার কি বলে, সোন সফরে যে 3p, আচ্ছা পরে দেখতেছি আমরা। তো এই হলো ব্যাপার। তো প্রথম ইলেকট্রনটা 4s সাবশেল থেকে রিমুভ হয়, দেখো এতটুকু এনার্জি লাগে। সেকেন্ডটা আবার 4s থেকে রিমুভ হয়, দেখো 4s থেকে রিমুভ হইতেছে এই ইলেকট্রনটা, যে 4s1 যেটা, এই ইলেকট্রনটা রিমুভ করা হয়, কতটুকু লাগতেছে, 1150। আচ্ছা, আমরা এখন একটা বড় জাম দেখতে পাই কোথায়, আমরা একটা বড় জাম দেখতে পাই তোমার ইয়েতে, দেখো ফোর্থ শেল থেকে, দেখো 1 2 3 4, ফোর্থ শেলের প্রথম দুইটা ইলেকট্রন এখানে, কিন্তু পরে প্রথম দুইটা ইলেকট্রন রিমুভ করতে আমাদের এতটুকু এনার্জি লাগে, কিন্তু থার্ড ইলেকট্রনটা রিমুভ করার ক্ষেত্রে দেখো একটা বিগ জাম্প আমরা দেখতে পারতেছি। কেন এটা, কেন? কারণ তুমি থার্ড ইলেকট্রনটা দেখো, তুমি কোথা থেকে রিমুভ করতেছো, তুমি রিমুভ করতেছো থার্ড শেল থেকে, মানে থার্ড শেলটা কিন্তু ভিতরে। ঠিক আছে, আচ্ছা, ভিতরে হওয়ার ফলে কি কি আছে বলো তো, তোমাকে আমরা ফ্যাক্টরস গুলো যদি আমরা একটু দেখি, যেহেতু থার্ড শেলটা ভিতরে আরো, তার মানে কি, ডিস্টেন্স কমে গেছে নিউক্লিয়াসের কাছে, মানে নিউক্লিয়াসের আরো কাছাকাছি, তাহলে অ্যাট্রাকশন আরো বেশি, তাই না? এটা একটা পয়েন্ট বলতে পারো। নিউক্লিয়ার চার্জ কেমনে বাড়বে, ওইটা তো কোনো ফ্যাক্টর না। প্রথম হচ্ছে ডিস্টেন্স কমে যাচ্ছে, ঠিক আছে, নিউক্লিয়ার চার্জ কোনো এখানে এফেক্ট করতেছে না, কারণ এখানে তো প্রোটন চেঞ্জ হইতেছে না, ইলেকট্রন কমতেছে, তাই না? তো এই কি করতেছি, থার্ড ইলেকট্রনটা দেখতেছি নিউক্লিয়াসের কাছাকাছি, আর সো অ্যাট্রাকশন ফোর্সটা আরো বেশি। আচ্ছা, এটা গেল। তারপরে এটা গেল। তো তারপরে এটা গেল, তো এই কি বলে, এটা যদি হয়ে থাকে, আরেকটা কথা, সেটা তোমার আহ, যে স্পিন পেয়ার রিপালশন একটা ফ্যাক্টর আছে, কিন্তু স্পিন পেয়ার রিপালশনটা আমরা একটু পরে দেখতেছি, আগে
মেইন ফ্যাক্টরটা হইতেছে কিন্তু এই যে ডিস্টেন্সটা কমে যাইতেছে, এই কারণে তোমার কি হইতেছে, এনার্জি আরো বেশি লাগতেছে ইয়ে করার জন্য, মানে রিমুভ করার জন্য। তো দেখো একটা বড় চেঞ্জ আমরা দেখতে পারতেছি, 1150 থেকে এখন হঠাৎ করে 4940 হয়ে গেছে। আবার তুমি যখন ইয়েটা করবা, ফোর্থ ইলেকট্রনটা রিমুভ করা, এত বড় কোনো ডিফারেন্স দেখবা না। কত 1000 সামথিং, কত 1000 সামথিং এসে একটা বাড়ছে, 4940 থেকে কত হয়েছে 6480। কেন? কারণ তুমি দেখো ওই আরেকটা কি বলে ফোর্থ ইলেকট্রনটা ওই সেম সাবশেল থেকেই রিমুভ হয়েছে। তার মানে কি আমরা বলতে পারি যে একই সাবশেল থেকে যদি দুইটা ইলেকট্রন রিমুভ হয়, এত বেশি কোনো ডিফারেন্স তুমি দেখতে পারবে না। বাট যখনই তুমি একটা বড় ডিফারেন্স দেখবা এই আয়নাইজেশন এনার্জি ভ্যালুর মধ্যে, তখনই বুঝবা যে কি হয়েছে, যে ইলেকট্রনটা রিমুভ করা হয়েছে, মনে করো তৃতীয় ইলেকট্রন যেটা রিমুভ করা হয়েছে, এটা রিমুভ করা হয়েছে কোন শেল থেকে, আরেকটা শেল থেকে রিমুভ করা হয়েছে। কোথা থেকে? থার্ড শেল থেকে রিমুভ করা হয়েছে। এর মধ্যে কিভাবে বুঝবা? ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পরেই বুঝে যাবা। ঠিক আছে? কারণ প্রথমত তোমার ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু এইটা। লজিক বলতেছে ফার্স্ট আর সেকেন্ড আয়নেশন কি, মানে এই দুইটা ইলেকট্রন রিমুভ করতেই চলে যাবে। তারপরে 3 আর 4 তো মানে পরের 6টা ইলেকট্রন, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, এইট, মানে এইথ আয়নাইজেশন পর্যন্ত এই যে বাকি 6টা ইলেকট্রন যেটা এখান থেকে রিমুভ হবে, তাই না? তো তাদের মধ্যে এত বেশি কোনো ডিফারেন্স পাবা না। তার মানে কি আবার তুমি একটা বড় জাম্প পাবা যখন তুমি কি আর ইয়ে করবা, লাইক তুমি যখন 3s থেকে, মানে 3s এও সমান, কেন 3s এরটাও সমান, কারণ একই ইয়ে তো, একই শেল তো, তাই এত বেশি কোনো ডিফারেন্স তুমি দেখতে পারতেছো না। আচ্ছা, আবার একটা বড় চেঞ্জ দেখবা যখন আমরা এই ইলেকট্রনটা রিমুভ করা শুরু করবো, মানে 2p6 এর প্রথম ইলেকট্রনটা রিমুভ করা যখন শুরু করব, তখন আমরা একটা বড় বিগ জাম্প দেখবো। কারণ বুঝতেই পারতেছো কেন, ইট ইজ মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস, সো ডিস্টেন্স কম, এনার্জি বেশি হবে। সো লাইক দিস তুমি দেখতেছো যে যত তুমি ইলেকট্রন ইনার সাবশেলস গুলা থেকে রিমুভ করতে চাইতেছো, তত কি হইতেছে, আমরা আয়নাইজেশন এনার্জির মধ্যে ইনক্রিজ দেখতেছি, এবং শেলটা যখন চেঞ্জ হয় তখনই আমরা বড় বড় বিগ জাম্প দেখতে পারতেছি। কথা ক্লিয়ার, রুবাব? হ্যালো, রাফসান, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। ওকে, তো মোটামুটি এটা যদি থাকে, তো এখানে প্রথম একটু সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখো, দ্য ফার্স্ট ইলেকট্রন রিমুভড ইন ক্যালসিয়াম has a low ionization energy as it is easily removed from the atom due to the spin pair repulsion of the electrons in the 4s orbital। ওই যে বললাম না, স্পিন পেয়ার রিপালশন একটা ফ্যাক্টর কাজ করে। দেখো প্রথম ইলেকট্রনটা যেটা রিমুভ হইতেছে 4s সাবশেল থেকে রিমুভ হইতেছে, 4s2, তাই না? এদের মধ্যে অলরেডি কিন্তু কি আছে, পেয়ার্ড স্টেট দেওয়া আছে। সো এটা একটা ফ্যাক্টর, কেন এটা আয়নাইজেশন এনার্জি কম। প্রথম প্রথম ফ্যাক্টর হইতেছে এইটা, কি প্রথম ফ্যাক্টর হইতেছে ডিস্টেন্স, সবচেয়ে বেশি ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর কি, স্পিন পেয়ার রিপালশন, পেয়ার্ড স্টেটে আছে, ঠিক আছে, যার ফলে বলতে পারো তোমার কি তাদের মধ্যে একটা রিপালশন হয়ে যায়, যেটা যেটা আরো ফার্দার অ্যাট্রাকশনটা কমায় দেয়, যার ফলে তোমার কি হয়, হিট এনার্জি কম লাগে। সো দ্যাট ইজ ওয়াই দ্য ফার্স্ট এনার্জি ইজ লেস। সেকেন্ড ইলেকট্রনটা একটু বেশি লাগে ফার্স্ট ইলেকট্রনের চেয়ে রিমুভ করার ক্ষেত্রে একটু এনার্জিটা, দেন দ্য ফার্স্ট, অ্যাজ দের ইজ নো স্পিন পেয়ার রিপালশন। আচ্ছা, যদিও ডিস্টেন্স সমান, কিন্তু এখানে কিন্তু স্পিন পেয়ার রিপালশনটা আর কাজ করতেছে না। ঠিক আছে, এই স্পিন পেয়ার রিপালশনটা এখন আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ বুঝতেই পারতেছো, একটা ইলেকট্রন চলে গেলে এখানে তো আর কোনো আরেকটা ইলেকট্রন নাই পেয়ার্ড স্টেটে, তাই না? এখানে কোনো রিপালশন হবে হবে না। সো যার ফলে এই এই ইলেকট্রনটা তখন একটু বেশি কম্পেয়ার টু 4s2, মানে পেয়ার্ড স্টেটের ক্ষেত্রে একটু বেশি অ্যাট্রাকশন ফিল করবে নিউক্লিয়াস, এত বেশি না, বাট একটু বেশি ফিল করবে, যার ফলেই তোমার বেসিক্যালি কি এই সেকেন্ড আয়নেশন এনার্জি বাড়ে। এত বেশি বাড়ে না, একটু বাড়ে আর কি, 500 সামথিং কিংবা এরকম কিছু বাড়ে। আচ্ছা, তারপর এটা গেল, removal of the third electron is much more difficult to remove than the second one, corresponding to the fact that the third electron is in a principle that is closer to the nucleus। তো বললাম না, থার্ড ইলেকট্রনটা কোথা থেকে রিমুভ হইতেছে, 3p সাবশেল থেকে, which is more closer to the nucleus। ওই যে ওই ফ্যাক্টরটা কাজ করতেছে, distance between the nucleus and the outer electron 3p6 is less, so obviously attraction বেশি থাকবে, and that is why it increases। এবং একটা বড় জাম্পও দেখতে পাও তুমি, কত জাম্প দেখতেই পারতেছো, কত, 2 3 3000 সামথিং ইস, 3000 অলমোস্ট 4000 এর একটা জাম্প দেখতে পাচ্ছি, ডিফারেন্সটা তুমি যদি বার করো আর কি, এরকম। ঠিক আছে, তো এটা গেল। The removal of the fourth electron is more difficult as the orbital is no longer full and there is less spin pair repulsion। আচ্ছা, আমরা যদি ওই যে 3p6টা যদি আগে থেকে চিন্তা করে দেখি, 3 3p 3p6টা যদি আমরা এখান থেকে যদি দেখি,
3p6 কয়টা অরবিটাল আছে আমরা সবাই জানি। পি সাবশেলে কয়টা অরবিটাল থাকে এটা যদি আগের ইয়েতে দেখো, px py pz তিনটা অরবিটাল থাকে। তো অলরেডি এটা ফুল ছিল, ঠিক আছে? ৬টা ছিল। একটা ইলেকট্রন আমি এখন রিমুভ করে ফেলছি। ওই যে ফোর্থ কি বলে থার্ড ইলেকট্রন যে রিমুভ করছিলাম, ওই যে থার্ড ইলেকট্রনটা রিমুভ করে দিছি। এখন ফোর্থ ইলেকট্রন এটা। এখন এটাও সেম কনসেপ্ট, এখানে কিন্তু আনপেয়ার্ড স্টেটে আছে, স্পিন পেয়ার রিপালশন নাই। স্পিন পেয়ার রিপালশন নার ফলে আগের যে স্টেটে যে ইলেকট্রনটা ছিল, মানে থার্ড ইলেকট্রনটা একটু কম অ্যাট্রাকশন ফিল করতেছিল। কেন? কারণ তোমার ওখানে কি ছিল, স্পিন পেয়ার রিপালশনটা ছিল, তাই মনে করো এনার্জি কম লাগছে। তো এখানে কিন্তু এনার্জি বেশি লাগবে, কারণ এই ইলেকট্রনটা কিন্তু এখন মানে এই ইলেকট্রনটা এখন কোনো পেয়ার্ড স্টেটে নাই, তার কোনো পেয়ার নাই, যার ফলে ওই স্পিন পেয়ার রিপালশনটা আর কাজ করতেছে না। সো অ্যাট্রাকশনটা সে নিউক্লিয়াসের সঙ্গে তার অ্যাট্রাকশনটা একটু বেশি থাকবে কম্পেয়ার টু দিস গায়। তার ফলে এটা কিন্তু 3p5 আর কি। তো এই যে ই ইলেকট্রনটা রিমুভ করতে, যে ফোর্থ ইলেকট্রনটা রিমুভ করতে এনার্জিটা একটু বেশি লাগবে কম্পেয়ার টু থার্ড ইলেকট্রন। সো এই হইল কথা, ঠিক আছে? তো এভাবে বেসিক্যালি সো অন সো ফোর্থ তুমি এক্সপ্লেন করতে পারবা ফুল জিনিসটা এভাবে যাইতেছে। ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট কয়টা রিমুভ করতে পারবো এরকম। এখানে তো তুমি দেখতেই পারতেছো এখানে কয়টা আছে, চারটা, এরপরে এখানে 10টা আছে। তো এখানে 10 12 18 20টা ইলেকট্রন তুমি এভাবে রিমুভ করতে পারবে। তার মানে কি 20th ইলেকট্রন রিমুভ করার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি এনার্জি লাগবে, ঠিক আছে? ওই যে ওই ইলেকট্রনটা, ঠিক আছে? এই হলো কথা। Big jumps on the graph shows the change of shell and the small jumps are the change of subshell. এই জিনিসটা গুরুত্বপূর্ণ। স্মল জাম্পস আর হোয়াট, এই ছোট ছোট জাম্প যে দেখতে পারতেছো এগুলা বুঝাইতেছে মানে একটা সাবশেল থেকে আরেকটা সাবশেলতে মানে ইয়ে হয়েছে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল 3s to 3p6, এখানে কিন্তু শেল নাম্বার চেঞ্জ হইতেছে না, শেল নাম্বার কিন্তু সমান থাকতেছে, which is 3। শুধু কি হইতেছে, তুমি দেখবা এই যে এই যে এই 6টা ইলেকট্রন, মনে করো 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রনের পরে বাকি যে 2টা ইলেকট্রন এটাও কিন্তু তোমার একই শেল থেকে রিমুভ, শুধু নতুন একটা সাবশেল থেকে 3s থেকে রিমুভ করা হইতেছে, যার ফলে তুমি এত বড় কোনো মানে একটু চেঞ্জ একটু বাড়তেছে, বাট এত বড় মানে বাড়তেছে না আরকি। বাট তুমি যখন কি বলে কি বলে 2p6 এর প্রথম ইলেকট্রনটা রিমুভ করা শুরু করো, তখন দেখবা একটা বড় জাম্প দেখতে পারতেছো, কারণ তখন তোমার শেল নাম্বারটাই চেঞ্জ হইতেছে তাই। ওকে, ঠিক আছে রাফসান, বুঝছো? জি ভাই। ওকে, গুড। তো আমরা এখন একটু টেবিলটা যদি দেখি, ফর এক্সাম্পল এই টেবিলটা দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, আমাদের অ্যাটমিক নাম্বার 11 12 13। দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, দেখো তুমি গ্রাজুয়াল এখান থেকে এখানে একটা বড় জাম্প, এত বড় জাম্প না বলতে গেলে। আচ্ছা এটা কিভাবে কিভাবে হয় স্যার? দেখো সোডিয়ামের ইয়ে কি, 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। প্রথম ইলেকট্রন রিমুভ করার কোথা থেকে রিমুভ হইতেছে, 3s1 থেকে রিমুভ হইতেছে। ওকে, বাট তুমি যখন ফার্স্ট থেকে সেকেন্ডে যাওয়া শুরু করো একটা বিগ জাম্প দেখতে পারো। আচ্ছা এটা কেন? ওকে, কেন হয় কারণ বুঝতেই পারতেছো যে সেকেন্ড ইলেকট্রন যেটা এটা রিমুভ হইতেছে অন্য একটা শেল থেকে, সেকেন্ড শেল থেকে, উইচ ইজ মোর ক্লোজার টু দ্য নিউক্লিয়াস অ্যান্ড অবভিয়াসলি তোমার কি বলে বাকি ওই আগের মতো আগের হিসাব, ওই আগে এই রিজনগুলো যেগুলো এক্সপ্লেন করছি ওইভাবে আর কি যাইতে থাকে, ঠিক আছে? এই হলো কথা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুমি দেখো যে আমরা যদিও এদের মধ্যে দেখতে পারতেছি না, কিন্তু আমরা সেকেন্ড আর থার্ড এর মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স দেখতে পারতেছি, বিগ জাম্প। এটা কেন? কারণ তুমি যদি এখানে দেখো 1s2 2s2 2p6 3s2, দেখো প্রথম দুইটা ইলেকট্রন কিন্তু একই সাবশেলে আছে, 3s এ, কিন্তু কি বলে নেক্সট শেল থেকে তুমি যখন থার্ড ইলেকট্রনটা রিমুভ করো সেটা কিন্তু নেক্সট শেল থেকে রিমুভ হইতেছে, উইচ ইজ টু 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 শেল টু 2 নম্বর শেল থেকে রিমুভ হইতেছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই বেসিক্যালি ইউ সি আ বিগ জাম্প। তো বারবার বলতেছি শেল নাম্বার চেঞ্জ কখন হবে, যখন তুমি একটা বিগ জাম্প দেখবে এরকম, ঠিক আছে? এদের মধ্যে কিন্তু এত বেশি জাম্প দেখতে পাচ্ছ না, এই কম, এত বেশি না। দেখো বেশি কত 2000 2 আছে, কিন্তু এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট জাম্প দেখতে পারতেছি আমরা 1450 থেকে 747, দ্যাটস আ বিগ জাম্প বেসিক্যালি, অ্যারাউন্ড 6000 এর মতো জাম্প দেখতেছি really। আর এখানেও দেখো, এখানেও তো একটা বড় জাম্প দেখতে পারতেছি তাই না, অ্যারাউন্ড তোমার 3000 ইজ সামথিং, তো অনেক বড়। তারপরে আসো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি দেখতে পারতেছি, এখান থেকে এখানে এত বেশি কোনো ডিফারেন্স আমরা পাইতেছি না, কিন্তু কিন্তু এখানে দেখো আমরা কি দেখতেছি, there is a huge increase from the between the third to fourth। দেখো 3 নম্বর আর 4-এর মধ্যে একটা বিগ ডিফারেন্স, কই 2740 আর কই 11600, তাই না? একটা বড় ডিফারেন্স দেখতে পাচ্ছি, এটা কেন? এই দেখো
এটা হইতেছে আমাদের অ্যালুমিনিয়াম, ঠিক আছে? প্রথম ৩ টা ইলেকট্রন রিমুভ হইতেছে কোন শেল থেকে? 3rd শেল থেকে। কিন্তু 4th ইলেকট্রনটা কোথা থেকে রিমুভ হইতেছে? 2nd শেল থেকে। রিজনটা কি? Obviously it's more closer to the nucleus and spin pair repulsion তো আছে। তো এই হইলো কথা বেসিক্যালি। ঠিক আছে? এভাবে যাইতে থাকে। আশা করি বুঝছো। কিছু ওয়ার্কড এক্সাম্পল যদি দেখি, এভাবে কিন্তু কোয়েশ্চেন তোমার মেইন ইয়েতে আসবে, এক্সামে আসবে। তোমাকে কিছু ভ্যালুস দিয়ে থাকবে। আহ, তো আচ্ছা, এভাবে কিছু ভ্যালুস দিয়ে থাকবে। ফর এক্সাম্পল, IE1, IE2, IE3, IE4 deduce which group of the periodic table of elements you would expect to find the unknown element. তুমি যদি একটু এখান থেকে দেখো, IE2 থেকে IE3 মানে থার্ড ইলেকট্রন রিমুভ করার জন্য যে একটা বড় জাম্প দেখতে পারতেছি না আমরা, কই 14,850 আর কই 1757। সো উই আর সিইং আ বিগ জাম্প হিয়ার, ঠিক আছে? তার মানে কি, আমাদের আউটার মোস্ট যে প্রথম শেলে কয়টা ইলেকট্রন ছিল? প্রথম শেলে, প্রথম না সরি, লাস্ট শেলে, আউটার মোস্ট শেলে কয়টা ইলেকট্রন ছিল? আউটার মোস্ট শেলে তোমার 2টা ইলেকট্রন ছিল। আর আমরা জানি আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে ওইটা কি রিপ্রেজেন্ট করে? গ্রুপ নাম্বার রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? মানে কোন গ্রুপে বেসিক্যালি ওই এলিমেন্টটা আছে। তার মানে কি 2টা ইলেকট্রন ছিল, তার মানে কি গ্রুপ নাম্বার 2 তে। বুঝছো রাফসান রুবাব এই জিনিসটা? জি। জি। Yes. ওকে। এখন এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা আনারেশন এনার্জি তোমাকে দিয়ে দিছে, এবং পিরিয়ড 2 তে যে এলিমেন্ট এক্স আছে ওইটাও কিন্তু মানে বলে দিছে। এখন বলছে এলিমেন্ট এক্সটা তুমি ইয়ে করো, মানে আইডেন্টিফাই করো। আচ্ছা, তুমি তুমি যদি এখানে একটু যদি দেখো, আমরা পিরিয়ড 2 তে, যেহেতু আমরা পিরিয়ড 2 তে একটু আমরা ভালো করে দেখি। আহ, তো এখানে যদি দেখি 1 মিনিট, এখানে দেখো, এখান থেকে এখান থেকে এখান থেকে দেখো, দেখো প্রথম 6টা ইলেকট্রন রিমুভ করার ক্ষেত্রে আমরা এত বেশি কোনো ইয়ে দেখতে পারতেছি না। বাট দেখো 6 আর 7 এর মধ্যে কিন্তু বড় একটা জাম্প দেখতে পারতেছি। এই কই 13,327 আর কই এটা কি একটা অ্যাবনর্মাল বড় চেঞ্জ, তাই না? 71,337, তাই না? তার মানে কি আউটার মোস্টে তোমার 6টা ইলেকট্রন আছে। এখন 6টা ইলেকট্রন যেহেতু আছে, গ্রুপ 6 এ হবে। পিরিয়ড 2 গ্রুপ 6 এ হবে। এখন এটা তুমি পিরিয়ডিক টেবিল থেকে দেখে নিও কোনটা। ঠিক আছে? তো এভাবে তুমি আইডেন্টিফাই করে ফেলিও। এই হলো ব্যাপার। ডিপস ইন দ্য ট্রেন্ড অফ পিরিয়ড 2। আচ্ছা, এটা আমাদেরকে আগে গ্রাফটা দেখতে হবে। গ্রাফটা না দেখলে, গ্রাফটা এখানে ছিল নাকি? না, দাঁড়াও। গ্রাফটা আমি লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম। দাঁড়াও, গ্রাফটা আনি। এই যে, এটা হইতেছে গ্রাফটা। গ্রাফ না দেখলে এটা বোঝা যাবে না। এই দেখো, এটা হইতেছে আমাদের গ্রাফ। দিস ইজ দ্য ট্রেন্ড ইন দি আয়নাইজেশন এনার্জি, কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছিলাম, বাট দেন এগেন আবার একটু মানে রিক্যাপের জন্য যদি চলে আসছে বলে দিতেছি। এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি শর্ট ট্রেন্ড অ্যাক্রস পিরিয়ড অফ দ্য পিরিয়ডিক টেবিল। দেখো প্রথম পিরিয়ডে কোন 2টা এলিমেন্ট আছে? হাইড্রোজেন আর হিলিয়াম আছে, তাই না? তারপরে এইগুলো কোন পিরিয়ডে আছে? নিয়ন পর্যন্ত পিরিয়ড 2 তে আছে। এটা তোমার পিরিয়ড 1 এ আছে। আর সোডিয়ামের এটা শুরু হয় তোমার ইয়ের থেকে, পিরিয়ড 3 থেকে। আচ্ছা, আমাদের কি হইতেছে, আমাদের 2টা অ্যানোমেলি আছে দেখো, নাইট্রোজেন আর অক্সিজেন, বেরিলিয়াম আর বোরনের মধ্যে। এই জিনিসটাই ওরা বেসিক্যালি কেন হয়, এটা এটা বোঝানোর জন্য বলছে। অ্যানোমেলি কি মানে? মেইন প্যাটার্নের সঙ্গে যায় না, ঠিক আছে? অ্যানোমেলি যে মেইন প্যাটার্নের সঙ্গে যায় না। সাধারণত বিফোর আই এক্সপ্লেইন দিস অ্যানোমেলিজ, আই নিড টু এক্সপ্লেইন ইট টু ইউ, যে পিরিয়ডটা পিরিয়ড ওয়াইজ কেন বাড়ে, ঠিক আছে? পিরিয়ড ওয়াইজ কেন বাড়ে? আচ্ছা, তুমি যদি দেখি অ্যাক্রস আ পিরিয়ড, প্রথমত আয়নাইজেশন এনার্জি বাড়ে কেন? বিকজ প্রথমত হইতেছে ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ, ঠিক আছে? নিউক্লিয়ার চার্জ কেন বাড়ে? বিকজ অ্যাটমিক নাম্বার বাড়ে। তুমি যদি তুমি লেফট টু রাইট যদি দাও, তুমি দেখো একটু পিরিয়ডিক টেবিলে দেখিও, লেফট টু রাইট গেলে তুমি দেখবা অ্যাটমিক নাম্বার বাড়তেছে।
তো অ্যাটমিক নাম্বারটা যেহেতু বাড়তেছে, তার মানে কি দেয়ার উইল বি আ ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ, আর নিউক্লিয়ার চার্জ বাড়লে ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়বে, আর ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়লে বুঝতেই পারতেছো কি হবে, আরো বেশি হার্ড হবে। এটা গেল। দ্বিতীয় কথা হইতেছে শেল নাম্বার ইজ দ্য সেম। একই পিরিয়ডের মধ্যে পিরিয়ড টুতে যতগুলো এলিমেন্ট আছে তাদের তো শেল নাম্বার সমান থাকবে, তাই না? তাদের শেল নাম্বার সমান থাকবে। সো ডিস্টেন্স ইজ দ্য সেম, শেল নাম্বার ইজ দ্য সেম, সো ডিস্টেন্স অফ আউটার ইলেকট্রন টু নিউক্লিয়াস ডিক্রিজেস। আচ্ছা, ডিক্রিজ করে কেন, এটা একটা কোয়েশ্চেন। বিকজ এই যে এটা বললাম না, এটার কারণে ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ। যদিও তোমার ইয়ে হয়, মানে কি বলে, যদিও তাদের শেল নাম্বার সমান থাকে, এই আউটার মোস্ট ইলেকট্রনটা অ্যাট্রাকশনটা বেশি থাকার ফলে, মানে এটা মনে করো এ বি সি, তো সি অ্যাটমিক নাম্বার বেশি এ এর চেয়ে, ঠিক আছে? আমরা লেফট টু রাইট যাইতেছি, C এর atomic number বেশি A এর চেয়ে। So even though they have the same shell number, this is more attracted towards the nucleus more strongly, for which it is a little bit closer towards C. The shell একটু closer, ঠিক আছে? So এই হলো এই জন্য আর কি এটা বলা হইতেছে that কি বলে distance of the outer electron to the nucleus decreases, ঠিক আছে? এই জিনিসটা এই জন্য বলা হইতেছে। এটা গেল। দ্য শিল্ডিং রিমেইনস রিজনেবলি কনস্ট্যান্ট। আচ্ছা, দিস মেক সেন্স, কারণ তুমি দেখো যদি পিরিয়ড টুতে কয়টা শেল থাকে, দুইটা শেল থাকে, তাই না? তোমার ইনার শেলের নাম্বার তো সমানই থাকতেছে। চিন্তা করে দেখো, ওই দুইটা শেলই তো সব জায়গায় আছে, তাই না? শেল নাম্বার যেহেতু চেঞ্জ হতেছে না, তার মানে ভিতরের যে ইলেকট্রনের নাম্বার, কিন্তু সমান থাকতেছে। আর ভিতরের ইলেকট্রনের নাম্বার যদি সমান থাকে, তার মানে কি রিপালশনও সেম ফিল করবে। সো শিল্ডিং রিমেইনস কনস্ট্যান্ট, এটাও একটা ব্যাপার। আচ্ছা, এটা গেল। তো এটার এটা সমানই, ওই যে ডিক্রিজড অ্যাটমিক আয়নিক রেডিয়াস, এটা হচ্ছে ওইটার সাথে রিলেটেড, সো ইটস দ্য সেম থিং। তো এই জিনিসটাই বললাম, দ্য আউটার ইলেকট্রন ইজ হেল্ড মোর টাইটলি টু দ্য নিউক্লিয়াস, সো ইট গেটস হার্ডার টু রিমুভ ইট। তার মানে কি ঘুরে ফিরে আয়নাইজেশন এনার্জি বেশি লাগবে। তার মানে পিরিয়ড ওয়াইজ আমরা লেফট টু রাইট যদি যাই, তাহলে আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়ার কথা। এখন গ্রুপ ওয়াইজ কি হয়, গ্রুপ ওয়াইজও তোমার মজার ব্যাপার হইতেছে, দ্যাট অবভিয়াসলি নিউক্লিয়ার চার্জও বাড়ে, অ্যাটমিক নাম্বার নিচ দিয়েও বাড়ে। কিন্তু এখানে একটা আরেকটা আরো দুইটা ফ্যাক্টর আছে এখানে কাজ করে। প্রথমত হচ্ছে শেল নাম্বার বাড়ে। আমি তো বললাম না, তোমাকে এক্সপ্লেন করছিলাম একটু আগে, তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম না যে শেল নাম্বারও বাড়ে। এখানে শেল নাম্বার বাড়তেছে, ঠিক আছে? শেল নাম্বার বাড়ার পর কি হইতেছে, ডিস্টেন্স অফ দি আউটার ইলেকট্রন টু দ্য নিউক্লিয়াস ইজ ইনক্রিজিং, ঠিক আছে? আরেকটা কথা কি, শিল্ডিং এফেক্টটাও বাড়ে। এই যে তোমাদেরকে বলছিলাম না যে কি আউটার ইলেকট্রনের নাম্বারটা বাড়তেছে, সো অবভিয়াসলি শিল্ডিং এফেক্টটাও বাড়ে। therefore the attraction of the valence electron to the nucleus decreases, তো শিল্ডিং এফেক্ট বাড়ে এবং অ্যাটমিক রেডিয়াস বাড়ে। তুমি দেখো দুইটা ফ্যাক্টর, যদিও এই ফ্যাক্টরটা বাড়ানো উচিত, কিন্তু এই একটা ফ্যাক্টরকে ওভারকাম করে ফেলে। দিস টু ফ্যাক্টরস দিস টু ফ্যাক্টরস দিস টু ফ্যাক্টরস ওভারকাম or dominate the ফার্স্ট ফ্যাক্টর, which is what increase in nuclear charge. So ওরা এই দুইটা ফ্যাক্টর যদি ডমিনেট করে ফেলে, ওভারঅল কি হয়, ওভারঅল বলতে পারো আয়নাইজেশন এনার্জি কমে, কারণ outer electron is held more loosely to the nucleus, so it gets easier to remove. ব্যাপারটা বুঝছো কি বলছি, রাফসান, এভরিওয়ান? Yes. ওকে। হ্যাঁ ভাইয়া। তো এটা গেল। এখন আমাদের অ্যানোমেলিস গুলো একটু জানতে হবে। তো অ্যানোমেলিস গুলো কি ছিল, বেরিলিয়াম আর বোরন আর নাইট্রোজেন অক্সিজেন। এটা কেন আমাদের কথা মতো অনুযায়ী ভাইয়া আপনি শিখাইছেন যে বোরনের বেরিলিয়ামের চেয়ে বেশি হওয়ার কথা, তাই না? কারণ বোরন তোমার রাইটে বেরিলিয়ামের চেয়ে, আবার অক্সিজেনেরও কিন্তু বেশি থাকার কথা নাইট্রোজেনের চেয়ে, বিকজ অক্সিজেন তোমার রাইট সাইডে। বাট এইটা কেন, এই দুইটা অ্যানোমেলি কেন? এই অ্যানোমেলি হইতেছে বিকজ বেরিলিয়াম হ্যাড 900 এবং বোরনের 800, বিকজ চেক আউট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2। আর এখানে কোথায় 1s2 2s2, 2p(x)(1), ঠিক আছে? 2p সাবশেলে ফার্স্ট বরনের ফার্স্ট ইলেকট্রন হচ্ছে 2p(x) সাবশেলে, আর এটা কিন্তু 2s সাবশেলে। কোথায় আনপেয়ার্ড আর কোথায় পেয়ার্ড, দেখো এটা কিন্তু পেয়ার্ড স্টেটে আছে, ঠিক আছে? আর এটা কিন্তু আনপেয়ার্ড স্টেটে আছে। আমরা সবাই জানি কোনো জিনিস যদি আনপেয়ার্ড স্টেটে থাকে, তার মানে কি, আহ, প্রথমত হইতেছে যেহেতু পেয়ার্ড স্টেটে, প্রথমত এটা কিন্তু ফার্দার অ্যাওয়ে, ঠিক আছে? এটা জিনিসটা বুঝতে হবে, which is as the fifth element is in 2p subshell, which is farther away from the nucleus than the 2s subshell. মেইনলি হইতেছে এই মানে মেইন ফ্যাক্টরটা হইতেছে এইটাই যে নিউক্লিয়াসের চেয়ে দূরে, এই জন্য আর কি বেরিলিয়ামেরটা বেশি আর বরনেরটা কম আর কি। সো এই জন্য আমরা একটা there is a slight decrease in ionization energy between beryllium and বরন, মানে বেরিলিয়ামের বেশি, বরনের একটু কম আর কি। আচ্ছা, নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, এখানে হইতেছে ওই যে স্পিন পেয়ার রিপালশনের এফেক্টটা আসে।
দেখো নাইট্রোজেনের কিন্তু কি আমরা জানি কি আছে ওই যে 7টা ইলেকট্রন থাকে, তাই না? 7টা ইলেকট্রন, ওই দেখো 1s2 2s2 2p। আচ্ছা, এই দেখো 3টা ইলেকট্রনেই কিন্তু তোমার আনপেয়ার্ড স্টেটে আছে। দেখো 3টাই কিন্তু আনপেয়ার্ড স্টেটে আছে। আনপেয়ার্ড স্টেটে আমাদের এনার্জি বেশি লাগে না? কারণ বুঝতেই পারতেছো এখানে কোনো স্পিন পেয়ার রিপালশন থিওরি, রাইট? তো এখানে যদি স্পিন পেয়ার রিপালশন যদি না থাকে, তাহলে অ্যাট্রাকশনটা আরো বেশি ফেস করবে। ওই যে ইলেকট্রনটা, প্রথম ইলেকট্রনটা যদি রিমুভ করতে যায়, যে ওই ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের সঙ্গে আরো বেশি অ্যাট্রাকশন ফিল করবে, কারণ এখানে কোনো, সবাই যেহেতু আনপেয়ার্ড স্টেটে, সো অবভিয়াসলি কি তোমার অ্যাট্রাকশনটা বেশি ফিল করবে এখানে, কারণ এখানে কোনো স্পিন পেয়ার রিপালশন নাই। বাট ইফ ইউ সি হিয়ার, তো অক্সিজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে পেয়ার্ড স্টেটে, এখানে আবার কি চলে আসে, স্পিন পেয়ার রিপালশনটা চলে আসে। সো যেটা আবার অ্যাট্রাকশনটা কমায় দেয় নিউক্লিয়াসের সঙ্গে কম্পেয়ার টু নাইট্রোজেন। সো অবভিয়াসলি হিট এনার্জি কম লাগবে, সরি বেশি কি হ্যাঁ কম লাগবে এই এটা রিমুভ করার জন্য। সো দ্য রিজন ওয়াই ইউ সি দ্যাট অক্সিজেনের 1310 আর নাইট্রোজেনের 1400। ঠিক আছে? এই হইলো মেনে তো সবসময় মনে রাখবা যে অ্যানোমেলিস গুলা কিভাবে, মানে এক্সপ্লেনেশনটা মনে রাখতে হবে। বেরিলিয়াম বোরনের ক্ষেত্রে ডিস্টেন্স, আর নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কি স্পিন, একটা স্পিন পেয়ার রিপালশন আছে, আরেকটার নাই। ঠিক আছে? এই হলো কথা। আচ্ছা, আরো আছে পিরিয়ড 3 তেও কিন্তু দুইটা অ্যানোমালি আছে। যদিও এখানে দেওয়া নাই, ইভেন তো দে হ্যাভ নট প্রোভাইডেড দিস ইন দ্য গ্রাফ, বাট যদি এখানে ড্র করো, এভাবে যদি ড্র করো, তাহলে এভাবে পাইতা আর কি বললাম। ঠিক আছে? তো কি কি সেটা, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ফসফরাস আর সালফার। মজার ব্যাপার হইতেছে সেম রিজন, কি বলে, ওই বেরিলিয়াম বরণের যে মেইন যে রিজনটা কেন বরণের কম বেরিলিয়ামের বেশি, এখানে অ্যালুমিনিয়ামের কম আর ম্যাগনেসিয়ামের বেশি, বিকজ অফ দ্য সেম থিং, ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য নিউক্লিয়াস। দেখো 3px1, এটা এটা ফার্দার অ্যাওয়ে, সো এনার্জি কম লাগবে। ইটস মোর ক্লোজার, সো অ্যাট্রাকশন বেশি, সো এনার্জি বেশি লাগবে। এই হলো কথা। আর তুমি যদি ফসফরাস আর সালফারের কথা বলো, এইটার রিজন কিন্তু ওই নাইট্রোজেন আর অক্সিজেনের রিজনের সঙ্গে সিমিলার আছে। কি সেটা, ওই যে স্পিন পেয়ার রিপালশন। দেখো এটার আউটার মোস্টের মধ্যে 3px2 পেয়ার্ড স্টেটে আছে, আর এটা তোমার তিনোটাই কিন্তু আনপেয়ার্ড স্টেটে আছে। সো স্পিন পেয়ার রিপালশন একটাই আছে, স্পিন পেয়ার রিপালশন একটাই নাই। ঠিক আছে? সো এই অ্যানোমালিস গুলোর এক্সপ্লেনেশনটা মনে রাখবা। দে আর, কারণ তোমাকে এক্সপ্লেনেশন আস্ক করবে যে কেন ফসফরাসের বেশি, সালফারের কম, তখন এই নোট থেকে এইভাবে লিখে দিয়ে দিবা, শেষ। কোয়েশ্চেন অবশ্যই ইলেকট্রনিক কনফিগারেশনটা দিবা, তাহলে মার্ক পাবা না। এটা বললাম আর কি। আচ্ছা, ডাউন দ্য গ্রুপ কেন বাড়ে কমে, এটা তো এক্সপ্লেন করলাম। এখানে একটু সুন্দর করে লেখা আছে, নাম্বার অফ atoms protons in the atom is increased, nuclear charge increase, but atomic radius of the atom increases as you add more shell, making the atoms bigger. ডিস্টেন্স বাড়ে আউটার ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে, শিল্ডিং বাড়ে। তো সমস্যা এই যে বললাম না, দিস ফ্যাক্টরস আউটওয়েইং দ্য ইনক্রিজ নিউক্লিয়ার চার্জ, মানে এই দুইটা ফ্যাক্টর overcomes or dominate these factors. So ঘুরে ফিরে কি হয়, it becomes easier to remove the outer electron as you descend the group, and that is why the ionization energy, তুমি যখন গ্রুপ মানে গ্রুপের নিচ দিয়ে যাও, as you go down a group, the ionization energy decreases. That's the trend that we see. এই তো এখানে তো দিলামই। আচ্ছা, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টটাও ইন আ সেন্স সমান। দেখো লেফট টু রাইট কি হইতেছে, তুমি দেখো দ্যাট সিলিকন পর্যন্ত পিরিয়ড 2 এন্ড পিরিয়ড 3 ফলো দ্য সেম প্যাটার্ন ইন রিলেশন টু দেয়ার মেল্টিং পয়েন্ট। আচ্ছা, এটা হইতেছে পিরিয়ড 3 ইফ আই এম নট রং। ওকে, এটা হচ্ছে পিরিয়ড 3। সিলিকন পর্যন্ত তুমি দেখবা এনার্জি বাড়ে, সরি মেল্টিং পয়েন্ট বাড়ে, তারপরে কমা শুরু করে। ওয়াই? বিকজ দিজ আর নন মেটালস, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এতটুকু পর্যন্ত মেটালস। আর সিলিকনকে মেটাল নন মেটাল পুরোটা বলা হয় না, এটাকে মেটালয়েড বলা হয়। লাইক ইটস আ সেমি মেটাল বেসিক্যালি। এটা গেল। তো এই দেখো, এটা জাস্ট একটা গ্রাফ দিছে আর কি, আর কিছু না। তুমি যদি চিন্তা করে দেখো, 1 মিনিট স্যার, সরি, দ্য পার্সন। এনিওয়েজ, আমরা যদি একটু কন্টিনিউ করি, তো এই হইতেছে মেল্টিং পয়েন্টের তোমার ট্রেন্ড। এখানে দেখতে পারতেছি গ্রাফটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করবে। সিলিকন সবসময় মনে রাখবা, যেহেতু ইটস বেসিক্যালি অ্যাক্টিং অ্যাজ আ, হোয়াট ক্যান আই সে, মেডিয়েটর বিটুইন দ্য মেটালস এন্ড দ্য নন মেটালস। এটা সবচেয়ে বেশি হাইয়েস্ট থাকে। এবং এটার একটা রিজনও আছে। এই রিজনটা কি,
এটা তোমাকে জানা লাগবে না, কারণ এর একটু কমপ্লেক্স রিজন আছে। এই জন্য এটাকে আমরা পুরোপুরি মেটালও বলতে পারি না, আর পুরোপুরি নন মেটালও এটাকে মেটালয়েড বলা হয়ে থাকে। সো ইট হ্যাজ সাম নন মেটাল প্রপার্টিজ এজ ওয়েল এজ মেটাল প্রপার্টিজ, which makes it superior when it comes to melting point. আচ্ছা, এটা গেল। এখন এখানে আরেকটা যদি যদি আমরা দেখি, ফর এক্সাম্পল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ওই যে মেইন রিজন আমি বলবো, এটা একটা রিজন থাকতে পারে, ঠিক আছে? আরো রিজন আছে। তো সিলিকন, ফসফরাস, দেখো অ্যালুমিনিয়াম পর্যন্ত এরা তো মেটাল, সো মেটালিক বন্ড থাকবে, আর স্ট্রাকচারটা জায়ান্ট মেটালিক স্ট্রাকচার। সো এই হইতেছে দ্য রিজন ওয়াই এদের বেশি। আর কোভ্যালেন্ট তো এখানে একটা জিনিস দেখবা, সিলিকনের কিন্তু জায়ান্ট মলিকুলার স্ট্রাকচার আছে, এই জন্য আর কি ইট ইজ আ ডমিনেন্ট রিজন বেসিক্যালি ওয়াই ইটস মেল্টিং পয়েন্ট ইজ হাই, ইভেন তো ইটস নট আ মেটাল। ওকে, পুরোপুরি মেটাল না আর কি, তাই বললাম। আর ফসফরাস এগুলো তো নন মেটাল অবভিয়াসলি, আর্গন। সো এদের আবার সিম্পল মলিকুলার স্ট্রাকচার আছে, সিম্পল মলিকুলার আর জায়ান্ট মলিকুলার স্ট্রাকচারের মধ্যে আমরা দেখবো সামনে, সমস্যা নাই। দিস ইজ এন এক্সাম্পল অফ আ মেটালিক বন্ডিং, মানে মেটালিক স্ট্রাকচার। রাইট, কি থাকে এখানে, ডিলোকালাইজড ইলেকট্রনস থাকে আর পজিটিভ মেটাল আয়ন থাকে। এই মেটাল আয়ন যেগুলো কিছু হতে পারে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, which form positive ions in a giant lattice in which the ions are held together by a sea of delocalized electrons. এই যে delocalized ইলেকট্রন আর আয়নের মধ্যে যে অ্যাট্রাকশনটা, ফোর্স অফ অ্যাট্রাকশনটা, এটা কি আমরা কি বলি, মেটালিক বন্ডিং বলে থাকি। এবং এই মেটালিক বন্ডিং কি কোন দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে? ওয়েল, দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে চার্জ অফ দ্য ক্যাটায়ন, চার্জ অফ দ্য ক্যাটায়ন। ওকে, তার মানে কি, Mg2+ আর Na+, বুঝতেই পারতেছো, এই Mg2+, তাহলে 2+ যেহেতু, কয়টা ইলেকট্রনের সঙ্গে তার অ্যাট্রাকশন থাকবে? দুইটা ইলেকট্রনের সঙ্গে তার অ্যাট্রাকশন থাকবে। 2+ আর 2 ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি হবে, নাকি 1+ আর 1 ইলেকট্রনের মধ্যে তোমার ইলেকট্রনটা বেশি হবে, অ্যাট্রাকশনটা বেশি হবে? অবশ্যই এই দুইটার মধ্যে বেশি হবে, তাই না? সো চার্জ অফ দ্য ক্যাটায়ন কিন্তু ডিটারমাইন্স দ্য স্ট্রেংথ অফ দ্য মেটালিক বন্ড, এটা মনে রাখবা। এটা গেল। এটাও এটাও ইম্পর্টেন্ট দ্যাট রুম টেম্পারেচার প্রেসারে মেটালসে মার্কিউরি ছাড়া, মার্কিউরি ইজ লিকুইড আর বাকি সব মেটাল সলিড থাকে। দিস মিনস দ্য ল্যাটিস শুড হ্যাভ আ রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ পজিটিভ, এটা তো বললাম এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? আম, আচ্ছা, আছে আর কি, ছোট সুন্দর করে আর কি বললো আর কি, দ্য delocalized electrons do not have to be specifically shown. The electrons in the sea of delocalized electrons are those from the valence shell of atoms. ওই যে যে ইলেকট্রনগুলো এই যে এখানে আসছে না, এই ইলেকট্রনগুলো কিন্তু আউটার মোস্ট শেল থেকে রিমুভ হয়ে আসছে, যার ফলেই না তোমার পজিটিভ আয়ন অফ দ্য মেটাল তৈরি হয়েছে, ঠিক আছে? এই হলো, সোডিয়াম উইল ডোনেট 1 ইলেকট্রন, ম্যাগনেসিয়াম উইল ডোনেট 2, অ্যালুমিনিয়াম 3, এ তো বললো। অ্যাজ এ রেজাল্ট, এটা তো বললাম, এই যে একটু আগে বললাম, ঠিক আছে? তো এই যে এই জিনিসটাই ওরা এখানে এক্সপ্লেন করছে। আর এই যে মেটালিক বন্ডিং এর স্ট্রেন্থ বাড়ার কারণেই তোমার মেল্টিং পয়েন্ট বাড়ে। দেখবা সোডিয়াম টু অ্যালুমিনিয়াম কি হয়, সোডিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের বেশি, কেন? কারণ এখানে 3+ আর 3টা ইলেকট্রনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, which is obviously more stronger than sodium's 1+ and 1 ইলেকট্রন, ঠিক আছে? সিলিকনের হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট, কারণ এটার কি আছে, জায়ান্ট মলিকুলার স্ট্রাকচার, সিম্পল না, ইন হুইচ সিলিকন অ্যাটম হেল্ড টু ইটস নেইবারিং বাই স্ট্রং কোভ্যালেন্ট বন্ডস। আচ্ছা, এই যে এইভাবে কানেক্টেড থাকে, ঠিক আছে? এগুলা কিন্তু কোভ্যালেন্ট বন্ডস। এই যেহেতু কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে এক একটা সিলিকন অন্য সিলিকন অ্যাটমের সঙ্গে এভাবে স্ট্রাকচারটা তৈরি হয় আর কি পুরোটা। তো এই কোভ্যালেন্ট বন্ডস গুলা ভাঙতে অনেক হিট এনার্জি লাগে। সো এই জন্য আর কি বলতে পারো এটার হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি। আর দ্বিতীয় কথা হইতেছে ওদের আবার কম কেন, আর্গন, এরপরে আরো কি কি আছে, আর্গন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের আবার কম কেন? কারণ তাদের সিম্পল মলিকুলার স্ট্রাকচার আছে। দেখো, এই সালফার মলিকিউল, ঠিক আছে, সালফার মলিকিউলের মধ্যে এরকম কোনো সিলিকনের যেরকম কোভ্যালেন্ট বন্ড আছে তাদের মধ্যে, এদের মধ্যে কোনো বন্ড নাই। এদের মধ্যে কি আছে? এদের মধ্যে ফোর্স আছে। কি ফোর্স বলে এদেরকে? এগুলোকে বলা হয় ইন্টারমলিকুলার ফোর্সেস, যেগুলো আমরা শিখবো ইউনিট 2-তে শিখবো, প্যারা নাই। বাট আমি একটা জাস্ট আইডিয়া দিলাম আর কি। সালফার অ্যাটমস গুলোর মধ্যে, এগুলো কিন্তু গ্যাসিয়াস অ্যাটম, বুঝতেই পারতেছো, গ্যাসিয়াস সালফার গ্যাসিয়াস অ্যাটমের মধ্যে কি থাকে? ইন্টারমলিকুলার ফোর্সেস থাকে, হুইচ ইজ অবভিয়াসলি ওয়ে উইকার দেন কোভ্যালেন্ট বন্ড। এটা ফোর্স আর এটা বন্ড, ঠিক আছে? বন্ড ইজ অবভিয়াসলি মাচ মোর স্ট্রঙ্গার দেন ইন্টারমলিকুলার, দেন এনি ফোর্স, ঠিক আছে? কারণ তুমি দেখো, বন্ড কি করে, দুইটা কি বলে, দুইটা অ্যাটমের মাঝখানে কেমিক্যালি তৈরি হয়। এখানে কিন্তু কেমিক্যালি তৈরি হইতেছে না, ঠিক আছে? এখানে জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে।
কেন আছে ওইটা আমরা পরে ইউনিট 2 তে শিখবো। কিন্তু মেইন কথা হইতেছে দ্যাট এরা কিন্তু কেমিক্যালি বন্ডেড না। দ্য রিজন ওয়াই ইন্টারমলিকুলার ফোর্সের স্ট্রেংথটা খুবই কম, এবং দ্যাটস দ্য মেইন রিজন যে মেল্টিং পয়েন্টটা নন মেটালস এর কম থাকে আরকি। ঠিক আছে? এই হলো কথা। The covalent bonds within the, however, between the molecules, there are only weak. এই তো এটা ওকে বললাম, there are only weak instantaneous dipole induced dipole. This is an example of what? Intermolecular forces. এই যে এখানে লেখা আছে, this is an example of intermolecular forces. এই জিনিসটা কি? এটা আমাদের ইউনিট 2 এর আলাদা একটা চ্যাপ্টার আছে। সো আমি এখন আর এত ডিপ যাইতেছি না, বাট এটা জাস্ট মনে রাখিও যে কেন নন মেটালস এর কম আর মেটালস এর বেশি কেন আর কি। ওকে, এটা গেল। উম, ও এই তো এখানেই তো গ্রাফটা আছে, তো এটা তো এক্সপ্লেন করলামই। ওকে, এই হলো এবার এগুলো পড়ে নিবা, পিরিয়ড ওয়াইজ কেন বাড়ে, পিরিয়ড 2 এন্ড 3। আচ্ছা, এখন আমরা পড়বো নেক্সট পার্ট, যেটা যেটা গুরুত্বপূর্ণ, এভিডেন্স অফ আয়ন্স। এখন প্রথমত হইতেছে আয়ন্স বলো, অ্যাটমস বলো, মলিকিউলস বলো, তারা কিন্তু একটা রেগুলার কিংবা রিপিটিং অ্যারেঞ্জমেন্টে অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে, এখন আমরা পড়ছিলাম না জায়ান্ট কোভ্যালেন্ট, সিম্পল মলিকুলার, জায়ান্ট মেটালিক স্ট্রাকচার, ওগুলো এখন আমরা একটু ডিসকাস করব। যেমন আয়নিক বন্ডটা কি? আয়নিক বন্ড কি আমরা সবাই জানি। ইট ইজ এন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন আ পজিটিভলি চার্জড মেটাল ক্যাটায়ন and a negatively charged non-metal anion. So obviously NaCl is an example. Na plus Cl minus. Metal becomes positively charged, একটা ইলেকট্রন সে লুজ করে, Cl minus গেইন করে। সো এটা তো মানে নতুন কিছু না। যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হয়তো বা তোমরা অনেক আগে দেখছো। আইজিসিসি তে এটা কমন একটা স্ট্রাকচার বেসিক্যালি, যে সোডিয়ামের একটা সোডিয়ামের সঙ্গে দেখো কয়টা ক্লোরিন কানেক্টেড, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আবার একটা ক্লোরিনের সঙ্গে দেখো দুইটা সোডিয়াম এভাবে কানেক্টেড, এভাবে কিন্তু বড় একটা কি ল্যাটিস স্ট্রাকচার তৈরি করে থাকে। এই আয়নিক কম্পাউন্ডস আর রেনারেন্স ইন জায়ান্ট আয়নিক স্ট্রাকচার। এই জিনিসটাকে আমরা জায়ান্ট আয়নিক স্ট্রাকচার বলে থাকি। দ্য নেগেটিভ আয়ন্স, অলওয়েজ রিমেম্বার, অ্যানায়ন্স এর সাইজ কিন্তু কি পজিটিভ আয়ন মানে ক্যাটায়ন্স এর সাইজের চেয়ে মানে সাইজটা বেশি থাকে আর কি। ঠিক আছে, এটা হলো কথা। The type of lattice formed depends on the size of the positive and the negative ions which are arranged in an alternating fashion. দেখো এমজিওর দিছে আর তোমার এনএসিএল দিছে আর কি, বেসিক্যালি একইভাবে দেখো, একইভাবে বেসিক্যালি তোমার ইয়ে সাজানো আছে, জাস্ট একটু মানে সাইজটা আর কি, দেখো অ্যানায়নের সাইজটা ডিফার করতেছে আর কিছু না, ইন আ সেন্স। তো যাই হোক, এই যে তুমি এগুলা দেখতেছো, এগুলা কি আমরা আয়নিক বন্ড বলে থাকি। আর এই আয়নিক বন্ডটা অনেক হিট এনার্জি লাগে ব্রেক করার জন্য, সো অবভিয়াসলি এটা মেল্টিং পয়েন্টটা বেশি হাই থাকে। ওকে, ইলেকট্রন ডেনসিটি ম্যাপ, এগুলো কি ইলেকট্রন ডেনসিটি ম্যাপ বলা হয়ে থাকে। দে শো দ্য লাইকলিহুড অফ ফাইন্ডিং ইলেকট্রনস ইন আ রিজিয়ন। সো এটা হইতেছে ইলেকট্রন ডেনসিটি ম্যাপ ফর NaCl। দ্য কন্ট্রোরস আর লাইন্স অফ ইকুয়াল ডেনসিটি। আচ্ছা, এখানে একটা যদি দেখো, দেখো এ এর ক্ষেত্রে দেখো, ঠিক আছে, এর ইলেকট্রন ডেনসিটি ম্যাপ একটু ছোট, কিংবা কন্ট্রোল লাইন একটু কম, কিংবা থাকলেও কম হইলেও একটু কনসেন্ট্রেটেড লাগতেছে। বিয়ের গুলো যদি দেখো, এগুলো একটু বেশি, মানে কন্ট্রোল লাইন্স একটু বেশি। এটা কেন? এটা বুঝায়, এটা কি বুঝাইতেছে, মাঝখানে কিন্তু তোমার নিউক্লিয়াস, ঠিক আছে, এই জন্য এখানে কোনো কন্ট্রোল লাইনই নাই। যাই হোক, তো এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে যে তার মানে কি, তার ইলেকট্রনের ডোমেইনটা বেশি, মানে তার রিজিয়ন, দ্য পসিবিলিটি রিজিয়ন ওয়্যার ইলেকট্রন ক্যান বি ফাউন্ড, এটা ক্লোরিনের জন্য বেশি। তার মানে কি, তার আয়নিক রেডিয়াসও বেশি হবে, তাই না? এই জন্য তোমার ইলেকট্রন ডেন্সিটি ম্যাপটা বড় থাকে কম্পেয়ার টু সোডিয়াম। তো এইভাবে দেখেও মানে ইলেকট্রন ডেন্সিটি ম্যাপসগুলো অবজার্ভ কিংবা স্টাডি করেও আমরা ডিটারমাইন করতে পারবো কোন আয়নটা সোডিয়াম, এবং কোনটা সোডিয়াম এবং কোনটা ক্লোরাইড আর কি। ঠিক আছে, আর ওকে তো হচ্ছে জানো যে ক্লোরাইড আয়ন যে সবসময় কি থাকে, আয়নিক রেডিয়াস বেশি থাকে, সো বি উইল বি ক্লোরাইড অ্যান্ড এ উইল বি সোডিয়াম। ওকে, এইটাও ইটস জাস্ট কি বলে কনসেন্ট্রেটেড ভার্সন অফ দিস স্ট্রাকচার। ওকে, একই জিনিস তো, এখানে বন্ড দেখাইছে না আর কি, একই কথা। ওকে, এখন মেল্টিং আর বয়লিং পয়েন্ট যদি বলি, মোস্ট আয়নিক কম্পাউন্ডস আর সলিডস এট রুম টেম্পারেচার because there isn't enough energy to overcome the strong electrostatic force of attraction, obviously. So এটা তো রকেট সায়েন্স না। Therefore high temperatures are required to make an ionic compound melt or boil, মানে আরো বেশি হিট এনার্জি লাগে আর কি। এই যখন এক্সাম্পল হিসেবে ওরা দিছে দ্যাট সোডিয়াম হাইড্রো অক্সাইডের তোমার এত, while ক্যালসিয়াম অক্সাইডের এত। রিজন কি বেসিক্যালি, রিজন যদি আমরা দেখি, এখানে দেখো তোমার, দিস ডিউ টু দ্য স্ট্রঙ্গার অ্যাট্রাকশন বিটুইন দি আয়ন। লুক, দ্য সাইজ অফ দ্য আয়ন ইজ নট আ ফ্যাক্টোরিয়াল। কেন বলো তো? কারণ অক্সিজেন, অক্সিজেন কি দুইটার মধ্যেই কিন্তু অক্সিজেন এনায়ন আছে, ঠিক আছে,
অক্সিজেন এনায়ন যেহেতু সমান, তার মানে কি এখানে সাইজ কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হইতেছে কি, as the Na plus and Ca2 plus, the size of the ions is not a factor here, কিন্তু as Na plus এখানে এখানে ফ্যাক্টরটা কি, ফ্যাক্টরটা হইতেছে তোমার চার্জ, ঠিক আছে? তো Ca2 প্লাস আর O2 মাইনাসের মধ্যে যে চার্জটা, মানে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে কম্পেয়ার টু Na প্লাস আর O2 মাইনাস, অবভিয়াসলি এই অ্যাট্রাকশনটা বেশি থাকবে, কারণ 2 প্লাস 2 মাইনাসের মধ্যে চার্জ মানে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি স্ট্রঙ্গার থাকে কম্পেয়ার টু প্লাস 2 মাইনাস। ব্যাপারটা বুঝছো কি বলছি? রুবাব, রাফসান, তোমরা? জি ভাই, Yes, বুঝতে বুঝেছি। ওকে। আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আইজিসিসিতে পড়ছো যে মল্টেন স্টেটে জাস্ট তোমার আয়নিক কম্পাউন্ডসগুলো কন্ডাক্ট করতে পারে ইলেকট্রিসিটি। ওয়াই? বিকজ সলিউশনে কিংবা মল্টেন স্টেটে দে হ্যাভ আয়ন্স দ্যাট ক্যান মুভ অ্যান্ড ক্যারি দ্য চার্জ, তারা কিন্তু আবার সলিড স্টেটে করতে পারে না। কেন? কারণ ফিক্সড স্টেটে থাকে আর কি, দ্য পজিশন মানে ফিক্সড পজিশনে থাকে, সো বুঝতেই পারতেছো, দে আর আনএবল টু মুভ, সো ইলেকট্রিক্যাল মানে কন্ডাক্ট করতে পারে না। এটা তো সোজা। এই যে দেখো সলিড আর মল্টেন স্টেটে কি রকম আছে, ইটস নাথিং ডিফারেন্ট বেসিক্যালি, ঠিক আছে? সলিউবিলিটির ক্ষেত্রে সলিউবিলিটিটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মনে রাখবা। দেখো, মেনি আয়নিক কম্পাউন্ডস উইল ডিসলভ ইন পোলার সলভেন্টস। এক্সাম্পল পানি। পানি ইজ এন এক্সাম্পল অফ পোলার সলভেন্ট। এখন সলিউবিলিটি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ব্রেকিং ডাউন দি আয়নিক ল্যাটিস, হাউ কুইকলি অর হাউ ইজিলি দ্য আয়নিক ল্যাটিস ব্রেকস ডাউন, অ্যান্ড সেকেন্ডলি যে পোলার সলভেন্ট আছে ওখানকার যে পোলার মলিকিউলস আছে এটা কিভাবে অ্যাট্রাক্ট করে এবং আয়ন্সকে সারাউন্ড করে থাকে। আহ, আমরা যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল, polar molecules such as water can break down or disrupt the ionic lattice and surround each ion in solution. তার মানে কি, partially positive end of the polar molecule can surround the negative ion, while the partially negative end of the polar molecule can surround the positive cation. এই দেখো ওরা কিন্তু এখানে একটা দিছে। ফর এক্সাম্পল কি বলতেছে, মনে করো এটা হইতেছে কেসিএল। ওকে, কেসিএল আছে, তুমি মনে করো এটা ইয়ে করছো, পানির মধ্যে ঢুকাইছো। পানির মধ্যে ঢোকার ফলে দেখতেই পারতেছো পানির মধ্যে অনেকগুলা ওয়াটার মলিকিউল আছে। তো এখানে কি হয়, the ion dipole bonds form between the water molecules and the ion. So আয়নের মধ্যে আয়ন ডাইপোল ফর্ম মানে বন্ডটা শুরু হওয়া শুরু করে, এবং এই বন্ডটা শুরু হওয়ার ফলে, তৈরি হওয়ার ফলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে আয়নিক বন্ডটা উইকেন হওয়া শুরু করে, আয়নিক বন্ডটা ইন আ সেন্স উইকেন হওয়া শুরু করে। উইকেন হইলে কি হবে, ভেঙে যাবে। আচ্ছা, এইভাবে বেসিক্যালি আয়ন্স গুলো সারাউন্ড হয়ে যাবে। সো ক্যাটায়নটা বেসিক্যালি সারাউন্ড হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভলি চার্জড এন্ড অফ দ্য পোলার মলিকিউল হুইচ ইজ অক্সিজেন। এভাবে তুমি দেখতেই পারতেছো কিভাবে সারাউন্ড করে ওয়াটার মলিকিউল। আর ক্লোরাইডের ক্ষেত্রে দেখতেই পারতেছো পার্শিয়ালি পজিটিভলি চার্জ হাইড্রোজেন অ্যাটমগুলো এভাবে তাকে সারাউন্ড করবে। সারাউন্ড করে কি তৈরি করবে, এদের মধ্যে আর কি তোমার কি তৈরি হবে, ওই যে আয়ন ডাইপোল ফোর্সটা তৈরি হবে, ঠিক আছে? এই আয়ন ডাইপোল ফোর্সটা যদি তৈরি হয় তাহলেই বুঝতে হবে যে ওই পার্টিকুলার ইয়ে কম্পাউন্ডটা পানিতে সলিউবল, ঠিক আছে? পানিতে সলিউবল হওয়ার জন্য এই যে এই তিনটা স্টেপ দেখাইছি, এই তিনটা স্টেপই হওয়া লাগবে। মানে কোনো কারণে যদি এই আয়ন ডাইপোল ফোর্সটা তৈরি করতে না পারে, তাহলে মনে করো ওই কম্পাউন্ডটা ইটস নট সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে? এভাবে তৈরি করতে হবে। তো এই হলো কথা। In general, so দেখবা, the solubility of an ionic compound depends on the relative strength of the electrostatic force of attraction within the ionic lattice. তার মানে কি, the ion dipole, ঠিক আছে, the ion dipole force যেটা তৈরি হবে, this must be more stronger than what, it must be more stronger than ionic bond. যদি উল্টা হয়, যদি আয়নিক বন্ড যদি বেশি স্ট্রং থাকে আয়ন ডাইপোল ফোর্স তে, তাহলে তো হবে না, ঠিক আছে? কারণ আয়নিক বন্ডই ভাঙতে পারতেছে না, তুমি আবার আয়ন ডাইপোল ফোর্স কেমনে তৈরি হবে, ঠিক আছে? এই জিনিসটাই বেসিক্যালি তোমার সলিবিলিটিটা ডিটারমাইন করে কিংবা ডিসাইড করে কোনটা সলিবল কোনটা সলিবল না, ঠিক আছে? এটাই হলো ব্যাপার। ইন জেনারেল এখন এটা কিভাবে মেজার করবো, কিভাবে বুঝবো আমরা? ইন জেনারেল এই জিনিসটা মনে রাখবা, দ্য গ্রেটার দি আয়নিক চার্জ দ্য লেস সলিবল অ্যান আয়নিক কম্পাউন্ড ইজ। সো যেখানে একটা এক্সাম্পল দিছে, 359.9 গ্রাম of sodium chloride will dissolve in 1 dm³ of water, while only এত ক্যালসিয়াম ক্লোরাইড will dissolve in 1 dm³ of water. তারা বলতেছে আয়নিক চার্জ যত বেশি হবে ইটস গোইং টু বি লেস সলিউবল ইন অ্যান আয়নিক কম্পাউন্ড। তার মানে কি, বুঝতেই পারতেছো Ca2+, তাই না? এনায়ন নিয়ে চিন্তা করতেছি না আমরা, ক্যাটায়নটা চেঞ্জ হইতেছে খালি দুইটার ক্ষেত্রে, তাই না? চার্জ বেড়ে গেছে, যার ফলে তোমার কি হয়, সলিউবিলিটি কমে যায়, এবং দেখতেই পারতেছো এই মানে একই ভলিউম অফ ওয়াটারে আরো কম কি আয়নিক কম্পাউন্ড ডিসলভ হয়। ব্যাপারটা বুঝছো তোমরা? রাফসান, রুবাব? জি, বুঝেছি। জি ভাইয়া। ওকে, তারপরে আসো এভিডেন্স। The behavior of ionic substances during electrolysis is a clear piece of evidence for the existence of ions.
এটা তো বললাম এই ইলেকট্রোলাইসিস ওরা বলতে যাচ্ছে আর কি এরা ইলেকট্রোলাইসিস সেটআপ তো তোমরা আইজিসিস তে পড়ছো নেগেটিভ ইলেকট্রোডটাকে ক্যাথোড বলা হয় পজিটিভটাকে অ্যানোড বলা হয় অ্যাকোয়াস সলিউশন সেটআপ অফ ইলেকট্রোড মনে করো এই সলিউশনের মধ্যে কি আছে আমাদের Cu2 প্লাস আছে আর CrO4 2 মাইনাস আছে ঠিক আছে সো Cu2 প্লাস ব্লু ইন কালার আর CrO4 2 মাইনাসটা ইয়েলো কালার থাকে ঠিক আছে তো এই দেখো কি হবে বা পজিটিভ কপার আয়ন্স গুলো নেগেটিভ ইলেকট্রোডের দিকে যাবে গিয়ে ব্লু কালারটা তৈরি করবে আর তোমার নেগেটিভ ক্রোমাইট আয়ন্স গুলো কি হবে তোমার পজিটিভ ইলেকট্রোডের দিকে যাবে ইয়েলো কালারটা তৈরি করবে ঠিক আছে কারণ ইটস ইয়েলো অবভিয়াসলি ঠিক আছে তো ইটস নাথিং রকেট সায়েন্স ভেরি ইজি তাহলে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা সলিউশন গুলোকে সেপারেট মানে আয়ন্স গুলোকে সেপারেট করে কালারের বেসিসে আইডেন্টিফাই করতে পারবো So overall the solution is an olive green color but when the solution undergoes electrolysis a blue color appears here on the negative এটা তো বললাম in the positive this is because the Cu2 plus ions are attracted to বলছে ওরা ঠিক আছে এই হলো কথা আচ্ছা ডট অ্যান্ড ক্রস ডায়াগ্রাম মনে হয় না নতুন সো জাস্ট এত আমি এক্সপ্লেন করতেছি না কারণ এগুলো আইজিসিসি তে পড়ছো একটা ইলেকট্রন চলে গেলে কি হয় তোমার কি স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে আমরা এভাবে ক্যাটায়নটা ড্র করি এবং পজিটিভ চার্জটা এভাবে দিয়ে থাকি সো ইটস নাথিং নিউ এগুলো পারো সো এটা কিছু না আর এত বেশি ডিপ দেখাইতেছি না কি দুইটা ইলেকট্রন লুজ করে বুঝতেই পারতেছো বা দুইটা ইলেকট্রন যদি গেইন করে তাহলে কি হবে এই যে দুইটা ইলেকট্রন আমরা দুইটা অন্য সাইন দিয়ে দেখাই অ্যান্ড টু মাইনাসটা দিয়েছে কি বিকজ যেহেতু ইলেকট্রন গেইন করতেছে নেগেটিভ চার্জ বাড়ে সো ইয়া cations and anions are oppositely charged and therefore attracted to each other form between oppositely charged from এটা তো আয়নিক কম্পাউন্ডের কথা সো আয়নিক বন্ডের ডেফিনিশনটা এখান থেকে একটু দেখে নিবা এই হলো কথা এই অ্যাট্রাকশনের স্ট্রেন্থ যত বেশি বাড়বে মেল্টিং পয়েন্ট বাড়বে ঠিক আছে যেমন এখানে একটা যদি দেখি এই যে দিস ইজ এন এক্সাম্পল অফ অ্যান আয়নিক কম্পাউন্ড অ্যান্ড KCl আয়ন এটা জাস্ট একটা ডায়াগ্রাম বইতে দেখাইছে আর কি আর কিছু না গেল আচ্ছা আরেকটা কথা সেটা হইতেছে যে এই কম্পাউন্ডস গুলো কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে কেন কারণ তুমি যদি স্ট্রাকচারটা দেখো পজিটিভ এন্ড নেগেটিভলি চার্জড আয়ন্স ক্যান্সেল ইচ আদার আউট ইভেন তো অ্যানায়নের সাইজ বেশি থাকে ক্যাটায়নের চেয়ে বাট ঘুরে ফিরে দেখবা এটা যদি 2 মাইনাস থাকে এটা 2 প্লাস থাকে তাহলে ঘুরে ফিরে কিন্তু চার্জটা ক্যান্সেল আউট হয়ে যায় সো ইটস এ নিউট্রাল মানে ঘুরে ফিরে এটা নিউট্রাল কম্পাউন্ড থাকে এই জন্য তুমি দেখবা যে মল্টেন স্টেটে করে ইয়েতে করে না কি বলে সলিড স্টেটে থাকাকালীনও মনে করো যদিও বলা হয়েছে যে ফিক্স পজিশনে মুভ করতে পারে না কিন্তু আরেকটা রিজন হইতেছে তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল মানে তাদের মধ্যে কোনো চার্জ থাকে না ক্যান্সেল আউট করে ফেলে দ্যাট ইজ অ্যানাদার রিজন কেন সলিড স্টেটে আর কি বলতে পারো তোমার করতে পারে না ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না ওকে এগুলো একটু দেখে নিবা নোবেল গ্যাস কনফিগারেশন গুলা ভেরি ইজি এগুলো তো সুজা জাস্ট কেমনে কি কইতেছে না কইছে একটু দেখে নিবা এগুলো কিন্তু ড্রয়িং আসবে ঠিক আছে ভেরি ইজি এবং ইজি মার্ক পাবা সো আই বিলিভ এগুলা মিস করবা না যেমন ড্র ডট এন্ড ক্রস লিথিয়াম নাইট্রাইট লিথিয়াম গ্রুপ 1 মেটালে আছে ইট লুজেস ইটস outer electron to form a lithium ion nitrogen is a group 5 non-metal it gains 3 electrons to form a nitride তাই না এটা কি হবে Li3n আমাদের কম্পাউন্ডের ফর্মুলা হইতেছে এটা so to cancel out the negative মানে -3 charge of the nitrogen 3 lithium atoms are needed and 3 lithium ions will be formed তার মানে কি তিনটা লিথিয়াম অ্যাটম কি তিনটা লিথিয়াম আয়ন তৈরি হতে হবে তিনটা ইলেকট্রন কি করার জন্য লুজ করার জন্য ঠিক আছে so the final ionic solid will be this in neutral in charge দেখো কি হইছে তিনটা আলাদা আলাদা লিথিয়াম অ্যাটম তিনটা লিথিয়াম আয়ন তৈরি করে কইরা এটাকে নিউট্রালাইজ করে এই জন্য তুমি ঘুরে ফিরে Li3n লিখে থাকো ওকে ভেরি সিম্পল অ্যালুমিনিয়াম অক্সাইডের তো আর বলা লাগবে না Al2O3 বুঝতেই পারতেছো কয়টা লুজ করবে কয়টা গেইন করবে তিনটা অক্সিজেন লুজ করবে আর দুইটা অ্যালুমিনিয়াম লুজ করবে আর তিনটা গেইন করবে এরকম ঠিক আছে তিনটা ইলেকট্রন লুজ করে সো 1 2 6টা তাই না 1 2 3 4 5 6 এই যে তিনটা অক্সিজেন কিন্তু দেখো কিভাবে দুইটা দুইটা করে ডিভাইড করে নিয়ে ফেলছে সো ঘুরে ফিরে কিন্তু মেইন টার্গেটটা কি ইলেকট্রিক্যালি নিউট্রাল করতে হবে ঠিক আছে এই হলো ব্যাপার আচ্ছা আমরা যদি অ্যাটমিক রেডিয়াসটা একটু দেখি elements in the periodic table are arranged in order of increasing atomic number and placed in vertical columns ওকে and horizontal rows তো এটা তো আমরা জানি এগুলোকে আমরা পিরিয়ড বলে থাকি এটাকে আমরা গ্রুপ বলে থাকি the elements across the periods show repeating patterns in chemical and physical properties আচ্ছা repeating patterns in chemical and physical properties একটা एग्जांपल তো আমরা একটু আগেই দেখলাম ionization energy তাই না সো এটা নতুন কিছু না জাস্ট ওরা একটু বললো যে নট অনলি আয়নাইজেশন আরেকটা আছে কি ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কি আছে মেল্টিং পয়েন্ট আছে
তারপরে বয়লিং পয়েন্ট আছে, ঠিক আছে? এই যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, আয়নায়ন এনার্জির মধ্যে যে আমরা প্যাটার্নস গুলো দেখতে পাই, এগুলো কি আমরা কি বলি? পিরিয়ডিসিটি বলে থাকি, ঠিক আছে? সো দ্যাটস দ্য ম্যাজিক অফ পিরিয়ডিক টেবিল, যে তুমি প্যাটার্নস দেখতে পারবা। ওকে, এটা গেল। All elements are arranged, এটা তো আগে থেকেই জানো, increasing atomic number from left to right. The atomic radius is the distance between, তো এটা তো কিছুই না, জাস্ট এগুলা দেখে নিবা, very easy and easy as that. And মেটালের, আচ্ছা একটা কথা, যে নন মেটালের যে এই রেডিয়াসের কথা বলতেছে, যে এটা মনে রাখবা, the measuring the distance between their nuclei and then halving their distance, এটা কি বোঝাইতে যাচ্ছে? মনে করো, Cl, এটা একটা, আরেকটা Cl, ঠিক আছে? মনে করো এইটা তাদের নিউক্লিয়াস, এইটা তাদের এটা তাদের নিউক্লিয়াস। ওরা বলতেছে এই নিউক্লিয়াস টু নিউক্লিয়াস যে রেডিয়াসটা, এটা মনে করো যদি ডি ধরো, এটার হাফকেই আমরা কি বলবো? অ্যাটমিক রেডিয়াস বলে থাকি। বুঝছো? তোমরা দুইজন বুঝছো অ্যাটমিক রেডিয়াসটা কি? হ্যালো? হ্যাঁ ভাই, Yes, বুঝতে বুঝেছি। পেরেছি। এখন নন মেটাল যেখানে কোভ্যালেন্ট বন্ড আছে, এটাকে আমরা একটা অন্য নামে বলি, কি বলি? কোভ্যালেন্ট রেডিয়াস বলে থাকি। আর মেটালের ক্ষেত্রে যেটা, মেটালের ক্ষেত্রে এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি মেটালিক রেডিয়াস। ঠিক আছে? ফর এক্সাম্পল Na+ যেটা, এই নিউক্লিয়াসের থেকে তার যে শেল ডিফারেন্সটা, কিংবা এটাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি? এই যে আমি যদি আবার এক্সপ্লেন দিতে, মনে করো এটা সোডিয়াম, এটা সোডিয়াম, ঠিক আছে? তো এটা তো Na+ হিসেবে থাকে, তাই না? তো এর নিউক্লিয়াস আছে, এর নিউক্লিয়াস আছে, তো এই দুইটা নিউক্লিয়াসকে ডি করে 2 দিয়ে ডিভাইড দিলে এটাকে আমরা মেটালিক রেডিয়াস বলে থাকি। আর সেম জিনিস যখন আমরা নন মেটাল দুইটা অ্যাটমের মধ্যে করি, এটাকে আমরা কোভ্যালেন্ট রেডিয়াস বলে থাকি। ঠিক আছে? এই হলো কথা। দেখো সোডিয়াম ম্যাগনেসিয়ামে কি হইতেছে, যত পিরিয়ডে যাইতেছো অ্যাটমিক রেডিয়াসটা কমা শুরু করতেছে। আর্গনের কোনো ডাটাই নেই, কারণ এটার তো কোনো চেঞ্জই হয় না, মানে খুবই কম আর কি। মানে কেন ডাটা বলছি, কারণ বুঝছো, কারণ ভেরি কম, মানে অ্যাটমিক রেডিয়াসটা এত কম, ন্যানোমিটার স্কেলে এত কম, যে এটা মানে মেজারই করা যায় না, এই অবস্থা। তো এই দেখো, এভাবে গ্রাফ ওয়াইজ একটু দেখাইলো আর কি তোমাকে। এটা কেন হয়? বিকজ অ্যাক্রস দ্য পিরিয়ড তোমার অ্যাটমিক রেডিয়াস কেন কমে? বিকজ দ্য নাম্বার অফ প্রোটন ইজ ইনক্রিজিং, রাইট, অ্যান্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস আর ইনক্রিজিং বাই ওয়ান এভরি টাইম ইউ গো অ্যান এলিমেন্ট টু দ্য রাইট। লেফট টু রাইট গেলে তুমি দেখতেই পাচ্ছ প্রোটন নাম্বারও বাড়তেছে, ইলেকট্রনের সংখ্যাও বাড়তেছে। দ্য এলিমেন্টস ইন আ পিরিয়ড অল হ্যাভ দ্য সেম নাম্বার অফ শেল। তার মানে কি, শিল্ডিং হ্যাভ একটা সমান থাকে, তাই না? এই সোডিয়ামের বলো, ম্যাগনেসিয়ামের বলো, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, তাদের শেল নাম্বার কিন্তু সমান। কেন? কারণ তারা একই পিরিয়ডে আছে, পিরিয়ড 3, মানে এক একজনের 3টা শেলই আছে। 3টা শেলই যেহেতু আছে, তার মানে কি তাদের ইনার শেলের নাম্বার ইজ নট চেঞ্জিং, ইটস রিমেইনিং কনস্ট্যান্ট। সো শিল্ডিং এফেক্টটাও সমান থাকবে। সো হোয়াট ইজ এফেক্টিং দ্যাম? Well, the nuclear charge is affecting them. So this means the nucleus attracts the electrons more strongly closer to the nucleus, and because of this, the atomic radius tends to decrease across the period. এই রিজনটা কেন কমে, এই 4টা পয়েন্ট দিলে মার্ক স্কিমে পাবা তুমি। ঠিক আছে? আনসার পেয়ে যাবা, মার্ক পেয়ে যাবা। আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে তো তুমি বুঝতেই পারতেছো, একটা জিনিস মনে রাখবা, আয়নিক রেডিয়াসে কিছু প্রেডিক্টেবল প্যাটার্ন আছে। মানে আয়নের রেডিয়াসকে আমরা আয়নিক রেডিয়াস বলে থাকি আর কিছু না। আয়নিক রেডিয়াস ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নেগেটিভ চার্জ। আচ্ছা, এটা কেন হয়? বিকজ নেগেটিভ চার্জ আয়নে কি হইতেছে, ইউ আর গেইনিং ইলেকট্রনস। তুমি যদি ইলেকট্রন গেইন করতেছো, the outermost electrons are farther away from the positively charged nucleus and are therefore had only weakly, which increases the ionic radius. Therefore, the greater the negative charge, the larger the ionic. তুমি অন্যভাবে যদি চিন্তা করি, ফর এক্সাম্পল Al2+, ঠিক আছে? না, আমি অন্য কিছু দেখাই। ও, আচ্ছা ও মাইনাস মনে করো, ঠিক আছে? তো এখন সে O2- হইছে, মানে দুইটা ইলেকট্রন গেইন করছে। তো আগে যে একটা ইলেকট্রন গেইন করছে, এখন কি বলে, যে তুমি অন্যভাবে যদি চিন্তা করো, এই যে ভিতরে তো তোমার ইলেকট্রন আছে, তাই না? ইনার সাবশেলে তো রিপালশনটা কম ফেস করবে, বাট যখন আরেকটা ইলেকট্রন সে গেইন করবে, তখন দুইটা ইলেকট্রনের যে রিপালশনটা, এই রিপালশনটা কিন্তু আরো বেশি ফেস করবে একটা ইলেকট্রনের চেয়ে। সো দুইটার কম্বাইন্ড রিপালশনটা ঘুরে ফিরে বলতে পারো তোমার আয়নিক রেডিয়াসটা বাড়ায় দেয়। দ্যাট ইজ দ্য মেইন রিজন ওয়াই, অ্যাজ নেগেটিভ অ্যানায়ন্স টেন্ড টু গেইন মোর ইলেকট্রনস এন্ড মোর, দেয়ার আয়নিক রেডিয়াস টেন্ডস টু ইনক্রিজ। আচ্ছা, পজিটিভ আয়নের ক্ষেত্রেও সমান, একটু ডিফারেন্ট আর কি। নিউক্লিয়ার চার্জ সমান থাকে, ঠিক আছে? পজিটিভ কি, লুজিং ইলেকট্রনস। তো যেহেতু ইলেকট্রনের নাম্বার এখন কম,
that undergo a greater electricity to the nucleus which আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো আমি একটা এক্সাম্পল কি দিব Al2+ এর ক্ষেত্রে আমরা যদি বলি মনে করো ঠিক আছে তো সে একটা ইলেকট্রন লুজ করছে মনে করো সে একটা ইলেকট্রন লুজ করছে তো এই হচ্ছে কথা ফোর্স অফ অ্যাট্রাকশনটা এভাবে আছে তো আগে যে ছিল ঠিক আছে এল যে ছিল তিনটা ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্স অফ অ্যাট্রাকশন তিনটা আউটারমোস্ট ইলেকট্রনের ফোর্স অফ অ্যাট্রাকশন কম্পেয়ার টু দুইটা আউটারমোস্ট শেলের ফোর্স অফ অ্যাট্রাকশন কার বেশি হবে অবশ্যই বেশি হবে এইটার ঠিক আছে তাহলে তুমি যত ইয়ে করতে থাকবা ইলেকট্রন লুজ করাইতে থাকবা Al3+ হওয়া শুরু করবে তখন কি হবে তোমার ইলেকট্রনের সংখ্যা কমা শুরু করবে তাই না মেইন কথা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কমার ফলে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যায় এবং ফোর্স অফ অ্যাট্রাকশনটা কমে যাওয়ার ফলে আয়নিক রেডিয়াসটা কি হয় তোমার কমে বুঝছো কি বলছি মানে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান হ্যালো Yes. ওকে এই দেখো তারা একটা গ্রুপ টেবিল দিছে পিরিয়ড 2 পিরিয়ড 3 পিরিয়ড 4 পিরিয়ড 5 দেখো কিভাবে কি হয় লিথিয়াম বেরিলিয়াম বোরন অক্সিজেন ফ্লোরিন সোডিয়াম ম্যাগনেসিয়াম Al2+ দেখো বাড়তেছে ঠিক আছে এটা বাড়তেছে তো 2- হইলেই বাড়ায় Cl- হইলে বাড়ে আবার তুমি Ca2+ থেকে Ca তে গেলে আবার ওই কি বলে তোমার বাড়ে আবার ইয়ের থেকে এটা তুমি একটা জিনিস যখন তোরা নেগেটিভ হয় মানে নিউট্রাল থেকে যখন নেগেটিভ হয় তখন বাড়ে আবার যখন যে পজিটিভ থেকে নিউট্রাল হয় তখন বাড়ে এই হচ্ছে মেইন ডিফারেন্স এটা প্রত্যেকটা ট্রেন্ডে তুমি দেখতেই পারতেছো ওকে তাহলে স্ট্রেংথ অফ দ্য বন্ড আয়নিক বন্ড আসলে কিসের উপর ডিপেন্ড করে ইট ডিপেন্ডস অন বোথ দ্য চার্জ এন্ড সাইজ অফ দ্য টু আয়ন্স এই জিনিসটা মনে রাখবা ঠিক আছে So higher charges in small size produces stronger bonds. এই একটা সিঙ্গেল লাইনই এনাফ তোমাকে কোয়েশ্চেনে আনসার করার জন্য হাইয়ার চার্জ and small size produces stronger bonds কেন because as ionic charge increases the ionic radius decreases anything the charge density decreases আচ্ছা চার্জ ডেনসিটি মানে কি চার্জ ডেনসিটির একটা ফর্মুলা আছে চার্জ ডেনসিটি মানে হইতেছে চার্জ ডিভাইডেড বাই r স্কয়ার আচ্ছা ওরা বলতেছে যে চার্জ যদি বাড়ে তাহলে চার্জ ডেনসিটি কি হয় বাড়ে আবার আরেকটা জিনিস বলতেছে আয়নিক রেডিয়াস যদি কমে which is r by the way this is ionic radius স্কোয়ার অফ আয়নিক রেডিয়াস হইলেও একই কথা যদি কমে তাহলে কি হবে ঘুরে ফিরে তোমার চার্জ ডেনসিটি বাড়বে কারণ এটা কি ইনভার্স রিলেশনশিপ ঠিক আছে যে কোনো একটা তো হবে তাই না ইনভার্স রিলেশনশিপ না যদি চার্জ কনস্ট্যান্ট থাকে তাহলে ইনভার্স রিলেশনশিপ পাবা আর অন্যদিকে তুমি যদি দেখো যে আর স্কোয়ার যদি সমান থাকে তখন চার্জ ডেনসিটি কি হয়ে যায় ডিরেক্ট প্রপোর্শনাল রিলেশনশিপ পাবা চার্জের সঙ্গে ঠিক আছে কি বলছি সো এই তুমি চাইলে এইভাবেও মানে নিউমেরিক্যালি এক্সপ্লেন করতে পারো যে কেন তোমার স্ট্রঙ্গার বন্ডস আসে ঠিক আছে এটা মনে রাখবা ট্রেন্ডস ইন দি আয়নিক রেডিয়াস দিজ আর আয়ন্স দ্যাট হ্যাভ দ্য সেম ইলেকট্রনিক কনফিগারেশন আচ্ছা এগুলো মজার বিষয় ইলেকট্রনিক কনফিগারেশন তাদের সমান কিভাবে করা হয়েছে ওই যে আয়ন কিছু লুজ করছে আয়ন কিছু গেইন করছে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবা হাউএভার দে হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস যদিও তাদের ইলেকট্রনিক কনফিগারেশন যে স্টেটে আমরা মানে লুজ করাইছি গেইন করাইছি কইরা ওদেরকে ইলেকট্রনিক কনফিগারেশন সেম করছি কিন্তু তাদের প্রোটন নাম্বার কিন্তু ডিফারেন্ট এই proton number makes the difference. As the number of protons in the nucleus of the ion increases, the electrons get pulled in more closely to the nucleus. তো ইভেন তো এদেরকে কি বলা হইতেছে ইভেন তো দে আর আইসো ইলেকট্রনিক মানে কি মানে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন সমান তাহলে আইসো ইলেকট্রনিক হওয়া সত্ত্বেও কি হয় রেডিয়াসটা কমা শুরু করে কেন বিকজ বুঝতেই পারতেছো কেন যে কি বলে অ্যাট্রাকশন ফোর্সটা বাড়ে তাই যার ফলেই আমরা বলতে পারি N3- এর অ্যাটমিক রেডিয়াস আয়নিক রেডিয়াস এটা বাট Al3+ এর আরো কম which is 0.054 ন্যানোমিটার এসব জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবার একটু দেখে নিবা ক্লাসের পরে ফ্রি টাইমে কারণ আমাদের নেক্সট টপিক যেটা এই টপিকের সঙ্গে আগের টপিকের সঙ্গে মিল আছে পোলারাইজেশন অফ ক্যাটায়ন্স এন্ড রিলেশন দেখো পোলারাইজেশন জিনিসটা কি আচ্ছা প্রথমত আমরা একটা জিনিস বুঝবো সেটা হচ্ছে there are two things প্রথমত হইতেছে থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জি থিওরিটিক্যাল ল্যাটিস এনার্জিটা কি they kind of assume that there is a perfect ionic model where the ions are 100% spherical and the attractions are purely electrostatic. So overall, there has been a complete and irreversible exchange of outer shell layer between the two elements so that one ion is negative, other ion is positive and the charges are whole values. আচ্ছা ওরা এই জিনিসটা বলতেছে that the theoretical lattice energy যেটা এটা কি এজিউম করে কিসের ভিত্তিতে এটা মেজার করা হয়ে থাকে
এটা অ্যাজিউম করে দ্যাট আয়নসের স্ট্রাকচারটা ফুললি স্পেরিক্যাল থাকে, কিন্তু আদৌ কি তাই? এটা আসলে না। এটা কেন না এটা আমরা একটু পরে দেখব। তো এবং আরেকটা জিনিস বলে unspherical and the attractions are purely electrostatic. Unfortunately সব attractions purely electrostatic থাকে না। সো এই দুই যে স্পেরিক্যাল না হওয়ার ফলে এবং ইলেকট্রোস্ট্যাটিক না থাকার কারণে আমাদের কেন মানে এটা কেন হয়? বিকজ অফ পোলারাইজেশন। আর এই পোলারাইজেশনের কারণে আমরা যখন এক্সপেরিমেন্টালি তাদের ল্যাটিস এনার্জি বার করি তখন তোমার ডিফারেন্ট আসে। ল্যাটিস এনার্জি ডিফারেন্ট আসে। তো এক্সপেরিমেন্টাল ল্যাটিস এনার্জি নামে একটা জিনিস আছে যেটা তোমরা হয়তোবা দেখছো আইজিসিসিতে। আর একটা হচ্ছে থিওরেটিক্যাল ল্যাটিস এনার্জি which is calculated on the basis of these two assumptions. সাধারণত তুমি দেখবা থিওরেটিক্যাল ল্যাটিস এনার্জি হাইয়ার দেন দিস। ওয়াই? বিকজ রিয়ালিটিতে এই দুইটা অ্যাজাম্পশন মানা হয় না, পোলারাইজেশন হয়। আর পোলারাইজেশন জিনিসটা কি এটা আমরা এখন দেখতেছি। ফার্স্ট অফ অল, পোলারাইজেশন অফ অ্যানায়ন। আচ্ছা, পোলারাইজেশন সাধারণত অ্যানায়নের হয়ে থাকে। দেখো কি হয়। When this occurs, the cation attracts the electrons from the anion, therefore distorting the electron density of the anion. তারা বলতেছে ক্যাটায়নের কিভাবে কিভাবে জানি কি করে, যে অ্যানায়নের ইলেকট্রনস গুলাকে তার দিকে টানে। মেক সেন্স, কারণ ও যেহেতু পজিটিভলি চার্জ, ইলেকট্রনস গুলো নেগেটিভলি চার্জ, সো অবভিয়াসলি সে ওইদিকে টানতে পারতেই পারে। ঠিক আছে, এখন কতটুকু টানে ওইটার কিছু ফ্যাক্টর আছে, ওইটা আমরা বুঝবো একটু পরে। বাট এই যে টানে যেটা, এই টানাটাকেই বেসিক্যালি আমরা কি বলি, মানে এই টানার ফলে কি হয়, এই যে অ্যানায়নের যে ইলেকট্রন ডেন্সিটিটা আছে না, এটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে। ডিস্টর্ট মানে কি, মানে তোমার ইরেগুলার হয়ে যেতেছে। আগে যেরকম ফুললি স্পেরিক্যাল ছিল, এখন ফুললি স্পেরিক্যাল না। দেখো একটু কি একটা শেপ হয়ে গেছে, দেখো ওভাল শেপের মতো, তাই না, ডিমের মতো দেখতে হয়ে গেছে, তাই না? সো এই যে এটা হয়েছে, এটা কেন হয়েছে? এই ক্যাটায়নটা অ্যানায়নের ইলেকট্রনগুলা তার দিকে টানার ফলে হয়েছে। এবং এই যে ডিস্টরশনটা হয়েছে, এই ডিস্টরশনটাকে আমরা পোলারাইজেশন বলে থাকি। এটা কি বুঝছো? দুইজন বলো। জি বুঝেছি। ওকে, রাফসান কোথায়? জি ভাই, বুঝছি। ওকে, তারপরে আসো এখন পলারাইজেশন যে বললাম, কতটুকু এক্সটেন্টে পলারাইজেশন হয়ে থাকে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে ক্যাটায়নস। রিমেম্বার, cation with a large charge density will have a larger polarizing power. চার্জ ডেন্সিটির ব্যাপারে তোমরা জানো, একটু আগে এক্সপ্লেন করছি কি সেটা, চার্জ ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে কি, তার মানে হইতেছে that the charge density can be conveyed the charge cation divided by surface area, for example. তো আমরা যদি বলি সারফেস এরিয়া এটাই, ঠিক আছে, এটাকে সারফেস এরিয়া বলা হয়ে থাকে। আমরা পাই, এটা তো স্পেরিক্যাল না, তো পাই আর স্কোয়ারই হওয়ার কথা, কিন্তু আমরা পাইটাকে ধরি না এখানে। ঠিক আছে, পাইটা বিকজ প্রথমত হইতেছে এটা একটা অ্যাপ্রক্সিমেশন, তো তাই ক্যালকুলেশনের কারণে সায়েন্টিস্টরা বার করছে যে পাইটা না ধরলেও হয়। ঠিক আছে, এই যে এটা কিন্তু সারফেস এরিয়া রিপ্রেজেন্ট করে, মনে রাখবা। আর এটা চার্জ রিপ্রেজেন্ট করে। এখন the charge density can be calculated as the charge of the cation divided by, for example, K plus will have a lower polarizing power than L plus is the ionic radius is greater. Well, why? K plus এর যদি ionic radius কম থাকে, চার্জ ডেন্সিটি বেশি হবে, তাই না? সো সরি, as the ionic radius is greater, সরি ভুল বলছি, ionic radius বেশি যেহেতু, তার মানে কি তার চার্জ ডেন্সিটি কম হবে। কারণ যদি তুমি দেখো Li প্লাস K প্লাস তাদের চার্জ কিন্তু কনস্ট্যান্ট। আর চার্জ কনস্ট্যান্ট থাকলে কি হয়, চার্জ ডেন্সিটির ফর্মুলা অনুযায়ী আমরা একটু আগে দেখছিলাম দ্যাট কি ডিসপ্রপোর্শনেট রিলেশনশিপ তৈরি হয়ে যায়। ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ যেটা, তার মানে কি কে প্লাস এর কি বলে আর স্কোয়ার বেশি, মানে আয়নিক রেডিয়াস বেশি, সো সারফেস এরিয়া বেশি, সো ঘুরে ফিরে কি হবে, চার্জ ডেন্সিটি কম হবে। আর চার্জ ডেন্সিটি কম থাকে তাহলে কি হবে, দেখো ক্যাটায়ন উইথ আ লার্জ চার্জ উইল লার্জ, তাহলে স্মল এন্ড ভাইস ভার্সা, এখানে ভাইস ভার্সা লিখলে আশা করি বুঝছো কেন কম হবে। তার মানে কি স্মলার চার্জ ডেন্সিটি, স্মলার পোলারাইজিং পাওয়ার। আশা করি বুঝছো কেন কে কে প্লাস এর লোয়ার পোলারাইজিং পাওয়ার কম্পেয়ার টু এলআই প্লাস এর। আবার সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা বলি যদি, এখানে আবার চার্জের ডিফারেন্স, একটা 2 প্লাস আছে আর একটা Na প্লাস আছে। দুইটার মনে করো তোমার আয়নিক রেডিয়াস সমান, সারফেস এরিয়া সমান থাকে। তার মানে কি ওই রিলেশনশিপটা কি হবে, চার্জ ডেন্সিটি হ্যাজ হোয়াট, চার্জ রিলেশনশিপ। ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশনশিপ, কারণ আর স্কোয়ার তো সমান থাকে দুইটারই। কেন, কারণ দুইটাই কিন্তু একই পিরিয়ডে আছে তাই। এখন এই ক্ষেত্রে চার্জ যার বাড়বে বুঝতেই পারতেছো কি হবে, চার্জ ডেন্সিটি বাড়বে, চার্জ ডেন্সিটি বাড়লে কি হবে, পোলারাইজিং পাওয়ার বাড়বে। সো বুঝতেই পারতেছো হাইলি চার্জড, সো
greater polarizing power. So এটা একটা সামেশন মানে সাম আপ করে দেয় একই লাইনে। So cation with a small size and high charge will have the greatest polarizing power. আচ্ছা, এনায়ন্স এর ক্ষেত্রে কি বলতে পারি? এনায়ন্স আর পোলারাইজড, রাইট? কে ক্যাটায়ন করে। এখন polarizability of anion depends of its ionic radius only. সবসময় মনে রাখবা, the larger the ionic radius, the more easily it will be distorted. For example, Br minus is more polarizable than Cl minus as the ionic radius is greater. চিন্তা করে দেখো, যদি আয়নিক রেডিয়াসটা বড় থাকে, আরো কাছাকাছি আসবে না ক্যাটায়নের। সো ক্যাটায়নের যদি আরো কাছাকাছি আসে, আরো ইজিলি মনে করো সেই ইলেকট্রনটা তার দিকে অ্যাট্রাক্ট করতে পারবে এবং তার ডেনসিটিটাকে কি করতে পারবে, ডিস্টর্ট করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এই ডিস্টরশনের উপর কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ডিপেন্ড করে। মোর দ্য ডিস্টরশন, রিমেম্বার দিস ওয়ান থিং, দ্যাট মোর দ্য ডিস্টরশন, এখানে কি লেখা আছে নাকি? না, লেখা নেই। আচ্ছা, লিখে রাখি দ্যাট মোর ডিস্টরশন means more covalent character. তার মানে কি, যত বেশি পলারাইজেশন হবে তত বেশি চান্স ওই কম্পাউন্ডটা কোভ্যালেন্ট কম্পাউন্ড হওয়ার। আশা করি বুঝছো। আর যত বেশি কম পলারাইজেশন হবে তত বেশি চান্স ওইটার আয়নিক কম্পাউন্ড হওয়ার। কারণ পলারাইজেশন কি করে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ায় দেয়। সো অবভিয়াসলি কোভ্যালেন্ট কম্পাউন্ড চান্স হওয়ার বেড়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখবা। মেটালিক বন্ডিং এর ব্যাপারে এত কিছু বলে লাভ নাই, কারণ এগুলো তো শিখছো। বাট একটু জাস্ট একটা সামারি যদি আমরা একটু দেখে ফেলি, দেখো আউটার শেল অফ দ্য মেটাল অ্যাটমস আছে। আউটার শেল থেকে একটা ইলেকট্রন লুজ করে ডিলোকালাইজড হয়, মোবিল হয়। ডিলোকালাইজ মানে মোবিল আর কি, মানে ফ্রি টু মুভ। আর এদের মধ্যে আয়ন এবং ইলেকট্রনের মধ্যে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে আমরা কি বলে থাকি, মেটালিক বন্ডিং বলে থাকি। এটা তো এক্সপ্লেন করলাম কিসের উপর ডিপেন্ড করে, তাই না? তো এটা হয়েছে। এখন মেইন ব্যাপার যেটা তোমাকে প্রশ্ন করবে অন্য জায়গা থেকে, প্রথমত হইতেছে জায়ান্ট মেটালিক স্ট্রাকচার আছে, এটা তো জানো। Metal ions are often packed in hexagonal layers or in cubic arrangement. This layered structure with the delocalized electrons give a metal its key properties. এই properties গুলো মনে রাখবা। They have high melting and boiling point. They are good conductors of electricity. They are good conductors of heat. They are malleable and ductile. প্রথমত মেলিয়েবিলিটি আর ডাকটাইল কি, প্রথমত এই যে লেয়ার্স অফ পজিটিভ আয়ন্স গুলো দেখতে পারতেছো, ঠিক আছে? এই যে লেয়ার্স অফ পজিটিভ আয়ন্স, এই জিনিসটা আমি যদি একটু এক্সপ্লেন করি, মনে করো এটা একটা আছে, এটা একটা আছে, এইটা এভাবে লেয়ার আকারে আছে। ঠিক আছে? সো লেয়ার আকারে বলতে আমি কি বলবো, আমি একটু যদি এক্সপ্লেন করি, এইভাবে আছে মনে করো। ঠিক আছে? নিচে নিচে কিন্তু এটা কিন্তু নিচে, মনে রাখিও। এই যে নিচের এটা নিচে আছে। তো আমি যখন একটা ফোর্স দিব, তো মজার ব্যাপার হইতেছে এটা এদিকে মুভ করে, আর তুমি যদি এইদিকে একটা ফোর্স দাও তখন এটা আবার এইদিকে মুভ করে। ঠিক আছে? সো কি হয়, দ্য লেয়ার্স অফ পজিটিভ আয়ন্স স্লাইড ওভার ইচ আদার। এই যে স্লাইড ওভার হইছে, এটা কি, এতে করে কি হয়, এতে করে মেটালিক বন্ডিংটা ডিসরাপ্ট হয় না। কারণ তোমার as the delocalized electrons do not belong to any particular metal atom, so they can move with the layers, মানে যেহেতু পজিটিভ আয়ন্স গুলা লেয়ারের সঙ্গে মুভ করতে পারতেছে, মেটালিক বন্ডিংটা ডিসরাপ্ট কিংবা ভেঙে যায় না। তার ফলে even without breaking the metallic bonds, they are what, they can be changed, their shape can be changed. ঠিক আছে? তো এতে করে কি হয়, even though their metallic bonds are not broken, their shape changes, and that is the main reason we can metals are bendable, বাট অনেক শক্তি লাগে। শেপ চেঞ্জেস। ডাকটিলিটি মানে কি, কপার, জিঙ্ক, কিছু স্পেশাল মেটাল আছে যেগুলোকে তুমি ওয়্যারে কনভার্ট করতে পারো, এটাকে ডাকটিলিটি বলে। আচ্ছা, ডাকটিলিটি আর মেলেবিলিটি যেটাই বলে থাকো না কেন, রিজনটা কিন্তু সমান। এই লেয়ার স্লাইড ওভার করে, যার ফলে কিছু মেটাল ওয়্যারে কনভার্ট করা যায়, আর বাকি সবগুলার শেপ তুমি ব্যান্ড মানে চেঞ্জ করতে পারবা, মানে তুমি ব্যান্ড করতে পারবা বাই প্রোভাইডিং ফোর্স। ঠিক আছে? তো আশা করি এটা বুঝছো। Good conductors of electricity, এটা তো আর বলে লাভ নাই, কারণ delocalized electrons are mobile, they're able to move and carry the charge. For example, in a circuit, electrons entering one end of the metal causes it to be replaced with the, এই দেখো, আমি যদি এই দিক দিয়ে একটা ইলেকট্রন মানে কি বলে, মনে করো এই দিক দিয়ে ইলেকট্রিক চার্জ পজিটিভলি প্লাস পজিটিভ এন্ডের, ব্যাটারির পজিটিভ এন্ডের সঙ্গে কানেক্ট করছি, এতে করে কি হবে, একটা ফোর্স অ্যাড করবে। কাকে অ্যাড করবে, এই যেগুলো ইলেকট্রন আছে এই একটা ওকে ফোর্স দিবে। এতে করে কি হবে, এই ইলেকট্রনটা গিয়ে কিছু কিনেটিক এনার্জি গেইন করে একে টাচ করবে, একে টাচ করে ঘুরে ফিরে এই এন্ডে আমরা মনে করো নেগেটিভ পার্টটা
কানেক্টেড। তাহলে মানে কি এই যে প্লাস আর মাইনাস যে হইছে, মনে করো 5টা ইলেকট্রন ঢুকতেছে, 4টা ইলেকট্রন বের হয়ে আসতেছে, তো 5 - 4, এই যে এখানে কি তৈরি হয়েছে, একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, তাই না? এই যে পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হয়েছে, এই পটেনশিয়াল ডিফারেন্সটা তৈরি হওয়ার ফলেই তোমার মেটালস গুলা কন্ডাক্ট করে থাকে। পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু আমরা সবাই জানি, হয়তোবা আইজিসিসি তে পড়ছো ফিজিক্সে, মোর পপুলারলি নোন এজ ভোল্টেজ। ওকে, প্রভাব বুঝছো? তোমরা রাফসান বুঝছো কি বলছি? হ্যালো রুবাব। জি বুঝেছি। ওকে, গুড। তারপরে হাই মেল্টিং আর বয়লিং পয়েন্টের ক্ষেত্রে ওই একই কথা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা মেটাল আয়নের মধ্যে যত বেশি স্ট্রেংথ বাড়বে, আরো বেশি হিট এনার্জি লাগবে টু ওভারকাম দ্য ফোর্সেস এন্ড ব্রেক দ্য বন্ডস, সো দ্যাটস আ ইস্যু বেসিক্যালি। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি কপারস এর ক্ষেত্রে দেখো, if other atoms are added to the metal structure such as carbon atoms, this creates an alloy. আচ্ছা, alloy কি? alloy হইতেছে যে মেটালের মধ্যে তুমি যখন অন্য কোনো অ্যাটম যদি অ্যাড করো, তখন অ্যালয় গুলা কি করে, মানে আমি অ্যালয়ের একটা পিকচার দেখাই দিচ্ছি, দাঁড়াও। বাট তখন মনে করো কার্বন অ্যাটম অ্যাড করছো মেটাল অ্যাটমের মধ্যে, মানে কপারের মধ্যে কার্বন অ্যাড করছো, কি হয়? দ্য মেটালিক বন্ডিং becomes stronger. Alloys become much more stronger than pure metals, and because the other atoms stop the layers of metal atoms sliding over each other easily. তার মানে কি, alloys দের কি নাই? Malleability, no malleability and ductility. আমি এক্সাম্পল যদি দেখাই, পিকচার দেখাইলে বুঝবা, দাঁড়াও। এই দেখো, এটা হইতেছে তোমার এক্সাম্পল অফ অ্যালয়। আসে না, আচ্ছা দাঁড়াও, ছোট্ট একটা দেখাইলাম আর কি বোঝানোর জন্য। এই দেখো, এটা হইতেছে অ্যালয়, দেখছো? এখানে তোমার কি হইছে, মনে করো সবগুলা, মনে করো এগুলা কপার অ্যাটমস, মনে করো এই কপার অ্যাটমের মাঝখানে মনে করো তুমি কার্বন অ্যাটম অ্যাড করছো কিছু। তো এতে করে কি হয় দেখো, তোমার স্ট্রাকচারটাই অনেকটা চেঞ্জ হয়ে যায়, এবং এই অ্যাটমস গুলো এতই বড় যে তুমি যখন এদেরকে ইয়ে করবা, মানে ফোর্স দিবা, তখন মনে করো তাদের লেয়ার্স গুলো স্লাইড ওভার, দে ক্যানট স্লাইড ওভার ইচ আদার, এবং স্লাইড ওভার ইচ আদার না হওয়ার ফলে দে লুজ দেয়ার মেলিবিলিটি অ্যান্ড ডাক্টিলিটি স্ট্রাকচার। ওকে, এটা যেন মনে থাকে। তাহলে the strength of the metallic attraction can be increased by increasing the number, এটা তো বললাম, পজিটিভ চার্জ আর ডিলোকালাইজড ইলেকট্রন যত বেশি হবে, বললাম তো 2+2, দুইটা ডিলোকালাইজড ইলেকট্রন আর 2+ আয়নিক চার্জের মধ্যে যে স্ট্রেংথটা বেশি হবে, 1+1 ই মাইনাসের মধ্যে সেটা কম হবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে ডিক্রিজিং দ্য সাইজ অফ দ্য মেটাল আয়ন, এটা তো জানো, এটা তো বলার লাভ নাই। সো এই হইলো কথা। একটা জিনিস মনে রাখবা, মেইন প্রশ্ন হইতেছে তোমাকে ওই যে টেবিলটা দিছি না, এই টেবিলটা মনে রাখবা, প্রত্যেক টেবিলের রিজন, প্রত্যেকটা প্রপার্টির রিজনটা মনে রাখবা মাস্ট, আর স্ট্রাকচারটা ড্র করা শিখতে হবে। ইজি, ভেরি ইজি, ওই যে এই স্ট্রাকচারটা ড্র করা শিখতে হবে ওরা বলছে, কারণ এখান থেকে প্রশ্ন আসে এটা ড্র করতে বলে। ঠিক আছে, এভাবেই ড্র করবো, ও যেভাবে নোটসে দেওয়া আছে। ওকে, এটা গেল। উইথ দিস আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আমাদের মোটামুটি আরেকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আমাদের নেক্সট ক্লাস থার্সডেতে আছে। আচ্ছা, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে রুবাব, থার্সডেতে তুমি 5টায় ফ্রি আছো? মানে 5টার দিকে তোমার কোনো ইস্যু আছে, কোনো স্কেজুয়াল আছে? হ্যালো, হ্যাঁ, না, না, নাই। ওকে, আর রাফসানের তো কোনো সমস্যা নাই আই বিলিভ। না না, সমস্যা নাই। ওকে, অ্যাকচুয়ালি মানিহার সমস্যা আছে, তো সো থার্সডের টাইমটা আসলে আমরা 12টায় দিয়েছিলাম, ওটা আমরা কনভার্ট করে 5টায় করতেছি, এটা তোমাদেরকে বললাম আর কি, আমি এটা গ্রুপে জানাই দিব। আর আরেকটা কথা হইতেছে 5 তারিখে যে ইয়েটা দিছি, পিডিএফটা দিছি, রুবাব, আমি হয়তো বা আই স্টিল ডিড নট গেট ইউর প্রিভিয়াস হোমওয়ার্ক, ওয়্যার ইজ ইট? তুমি যে আগের হোমওয়ার্কটা এখনো সাবমিট করছো না, আজকে সাবমিট করতে পারবা? জি স্যার, করে দিব। আজকে করবা। আর দ্বিতীয় কথা হইতেছে যে 5th ফেব্রুয়ারি যে হোমওয়ার্কটা দিচ্ছি এটা শুরু করছো, শুরু করবা, যদি শুরু না করো, এন্ড 5th ফেব্রুয়ারির ভিতরেই দিবা। আর রাফসান তো কবে দিবা একসাথে সবগুলা? তোমার তো অনেকগুলা বাকি। কালকের মধ্যে দিয়ে দিব সব। ওকে, সমস্যা নেই, দিয়ে দিও, ডেডলাইন যেন মিট থাকে, এটা হলো কথা।
হুম। আর আগের রেকর্ডিংটা দেখে নিও, কিন্তু তুমি বলছো তুমি থার্ড লেকচারটা দেখো না, এটা দেখে নিও। ওকে, আজকের জন্য বাই, এটার জন্য শেষ। আমি আরেকটা ওয়ার্কশিট দিব অন দ্য বেসিস অফ হোয়াট এভার আই টট। এই ওয়ার্কশিটের ডেট হইতেছে, ডোন্ট ওয়ারি, 5th ফেব্রুয়ারি না, এটা আমি নেক্সট উইকের ইয়েতে দিব, কি বলে, 9 তারিখ দিব। 9 তারিখ ডেট থাকবে, সমস্যা নাই, এটা আমি জানাই দিব গ্রুপে। ওকে, আজকের জন্য বাই, সি ইউ।